নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের এই ভূগোল ক্লাসে অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফির ক্লাস। এই ক্লাসটি সমস্ত পরীক্ষার জন্য উপযোগী হবে। যে সমস্ত স্টুডেন্ট তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য ইন্ডিয়ান জিওগ্রাফির আজকের এই ক্লাসটি অত্যন্ত হেল্পফুল হবে। তো অবশ্যই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ওয়াচ করো। অনেক ইনফরমেশন রয়েছে এখানে, এবং ইনফরমেশন মানে এরকম যে এক্সাম পার্সপেক্টিভ থেকে অর্থাৎ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের সমস্ত বিষয়টাই বানানো হয়েছে। তো অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে এক্সামে। চলো আমরা ক্লাসটা শুরু করি। ক্লাসটা শুরু করার আগে তোমাদের বেসিক কিছু ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া জিওগ্রাফি দেখাবো। অর্থাৎ মেন টপিক আজকের যে আমাদের আলোচ্য বিষয় ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণী বিভাগ বা ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া বা ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের ভূ প্রকৃতিটা দেখবো আমরা। ভূগোলে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেইটা দেখার আগে আমাদেরকে ইন্ট্রোডাকশন পার্টটা একটু ওভারভিউ করে নেবো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো প্রথমে আমি মানচিত্রে তোমাদের দেখাবো। এখানে দেখো, এটা হচ্ছে একটা গ্লোবাল ম্যাপ অর্থাৎ বিশ্বের মানচিত্র। ভয় পাওয়ার কিছু নেই, আমি সিম্পল করে বোঝাবো এখানে। তো এই বিশ্বের মানচিত্র এটা রয়েছে। যদি আমাদের ভারতকে এই মানচিত্রে খুঁজতে যাও তো কোনখানটায় পাবো আমরা? ভারতকে যদি আমরা খুঁজতে যাই, এখানে দেখো 0 ডিগ্রি অর্থাৎ অক্ষরেখা গেছে, এখানে নিরক্ষরেখা গেছে। ওকে, তো এই মাঝখান দিয়ে একদম আমি সোজাসুজি টানতে পারছি না দাগটা এখানে, তো মাঝখান দিয়ে নিরক্ষরেখা গেছে। ওকে, যারা অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা এগুলো বুঝো না, ল্যাট লং, ঠিক আছে, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ক্লাসের, সেখানে কিন্তু ক্লিয়ারলি বোঝানো রয়েছে, সেগুলো দেখে নেবে। তো এখানে দেখো, এই হচ্ছে পৃথিবীর মানচিত্র। এই পৃথিবীর মানচিত্র আমরা যদি লক্ষ্য করি, তাহলে ভারতবর্ষের যে অবস্থান দেখতে পাচ্ছ, এইখানটা হচ্ছে আমাদের যে সুন্দর ভারতবর্ষ দেশ, এটা কিন্তু অবস্থিত রয়েছে। অর্থাৎ এইটা দেখানোর একটাই কারণ যে ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থান করছে, এটাকে বিশেষ করে হাইলাইট করার জন্য আমি তোমাদের এটা দেখাচ্ছি। ওকে, তো যদি আমরা দেখি, ভারত হচ্ছে পৃথিবীর মানচিত্রে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। উত্তর পূর্ব গোলার্ধ কেমন স্যার? না দেখো, এটা ওয়েস্ট অর্থাৎ এদিকটা পশ্চিম দিক, এদিকটা পূর্ব দিক, আমরা প্রত্যেকেই জানি বেসিক কনসেপ্ট। এবং এটা হচ্ছে নর্থ, ঠিক আছে, আর এটা হচ্ছে সাউথ মানে দক্ষিণ দিক। তো দেখো, যদি দেখি আমরা এখানে পূর্ব দিকে ভারত অবস্থিত, কারণ এইখানটায় রয়েছে মাঝখান বরাবর যদি আমরা 180 ডিগ্রি যে মূল মধ্যরেখা টানি, তো ডান দিকে দেখতে পাচ্ছ এখানে ভারত রয়েছে। তো ভারত যেহেতু এখানটা অর্থাৎ পূর্ব দিকে এবং এটা হচ্ছে উত্তর দিকে, তাহলে উত্তর পূর্ব দিকে ভারতের অবস্থান। প্রথম কোয়েশ্চেন, প্রথম অ্যান্সার, প্রথম 1 নম্বর তোমাদের পরীক্ষায় হয়ে গেল। কি না, ভারতের অবস্থান পৃথিবীর মানচিত্রে কোথায় বা বিশ্ব মানচিত্রে কোথায়? সেটা হচ্ছে উত্তর পূর্ব দিকে অবস্থিত। চলো এরপরে বেসিক ইন্ট্রোডাকশন আমরা কিছু দেখে নেবো এখান থেকে, যে পয়েন্টগুলো পরীক্ষাতে বারে বারে জিজ্ঞেস করেছে। ওকে, তো ভারতের অবস্থান দেখো, বলেছি এখানে ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত একটি দেশ, জানলাম এটা আমরা মানচিত্রের সাহায্যে। নেক্সট দেখো, ভারতের আয়তন বলছে। ভারতের আয়তন কত? আয়তন মানে স্যার টোটাল ল্যান্ডমাস এরিয়া, কত এরিয়া রয়েছে ভারতের, মোট ভূভাগ কত, এইটা আমাদের জানতে হবে। পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে, এবং এটা এইভাবে জিজ্ঞেস করে যে পৃথিবীর পার্সপেক্টিভে, অর্থাৎ পৃথিবীর যে টোটাল এরিয়া যত রয়েছে তার কত শতাংশ ভারতের, ঠিক আছে, অর্থাৎ টোটাল এরিয়ার 2.42%। অর্থাৎ এইটা তোমাদের জিজ্ঞেস করে কত শতাংশ পৃথিবীর, না ভারতের যে মোট আয়তনের 2.42%, এটা হচ্ছে ভারতের আয়তন। অর্থাৎ কত পৃথিবীর, না 32,87,263 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ভারত এই বৈচিত্র্যময় দেশ। ওকে, ওয়েল, এরপরে নেক্সট আমরা দেখবো আয়তনের দিক থেকে সপ্তম। স্যার এটা আবার কি? মানে পৃথিবীর যতগুলো দেশ রয়েছে তার মধ্যে টোটাল এরিয়া ওয়াইজ যদি আমরা র্যাঙ্ক করি, ভারতের স্থান হচ্ছে সপ্তম। এইখান থেকেও তোমাদের প্রশ্ন হয়, তোমাকে জিজ্ঞেস করবে আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর কততম দেশ, তোমাদের উত্তরটি হবে সপ্তম দেশ। তাহলে স্যার প্রথম স্থানে কে রয়েছে? হ্যাঁ, তোমাদের এটা প্রশ্ন হতে পারে, জিজ্ঞেস করতেই পারো তোমরা যে প্রথম স্থানে কোন দেশ রয়েছে স্যার। তাহলে তোমাদের আমি যদি বলে দিই এখন টপ 10 কান্ট্রিজ, তোমরা লিস্টগুলো লিখে নিতে পারবে আশা করছি। তাহলে লিখে নাও প্রত্যেকে। প্রথম স্থানে আয়তনের দিক থেকে 1 নম্বর দেশ হচ্ছে রাশিয়া। ওকে, লিখেছো? চলো নেক্সট লিখো। তোমাদের বলেছি আমি যে অনেক পয়েন্ট আমি এখানে বলবো, ঠিক আছে। একটা বিষয় মনে রেখো, খাতা পেন নিয়ে একটা স্টুডেন্টের প্রত্যেকটা ক্লাসে বসা উচিত, কারণ অনেক সময় অনেক ইনফরমেশন এখানে থাকে না, সেগুলো আমি বলে দেবো, নোট ডাউন করে নাও। এনিওয়ে, চলো লিখো। 1 নম্বর আয়তনের দিক থেকে পৃথিবীর দেশ হচ্ছে রাশিয়া। 2 নম্বর হচ্ছে র্যাঙ্ক অনুযায়ী যদি আমরা দেখি তাহলে হচ্ছে কানাডা। 3 নম্বর চায়না। 4 নম্বর ইউএসএ। আরেকবার বলে দেবো, আচ্ছা আমি লিখে নাও, বলে দিচ্ছি আরেকবার। 5 নম্বর ব্রাজিল। 6 নম্বর অস্ট্রেলিয়া। 7 নম্বর হচ্ছে ভারত। হয়ে গেল। 8 নম্বর আর্জেন্টিনা। 9 নম্বর কাজাখস্তান। 10 নম্বর আলজেরিয়া। তাহলে 1 নম্বর কি বললাম? কানাডা। 2 নম্বর চায়না। 3 নম্বর ইউএসএ। 4 নম্বর ব্রাজিল। 5 নম্বর অস্ট্রেলিয়া। 6 নম্বর অস্ট্রেলিয়া। 7 নম্বর ভারত। আর্জেন্টিনা 8। 9 হচ্ছে কাজাকিস্তান। 10 হচ্ছে আলজেরিয়া। চলো আমি নেক্সট স্লাইডে অ্যাড করে দিয়েছি, তোমরা লিখে না দাও, বলে দিলাম একবার। নেক্সট আমরা দেখবো ভারতের বিস্তার কত, অর্থাৎ ভারতের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার কত। যদি মানচিত্রটা এখানে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ ইন্ডিয়ার একটা ম্যাপ আমি দিয়েছি। দেখো, উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট রয়েছে,
আর দক্ষিণে দেখো 8°4'। স্যার ডিগ্রি মিনিট কি? ওই জন্যই বললাম তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ডিগ্রি মিনিট কি, অক্ষাংশ দ্রাঘিমাংশ কি, এগুলো বুঝতে পারবে, সেখানে সিম্পল ওয়েতে বোঝানো রয়েছে। এনিওয়ে, ভারতের অবস্থান তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করবে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, তোমরা বলবে 8°4' থেকে 37°6' উত্তর পর্যন্ত। এবং যদি আমরা পশ্চিম এবং পূর্ব দ্রাঘিমাগত বিস্তার দেখি তাহলে হয়ে যাবে 68°7'। দেখতে পাচ্ছ এখানে 97°25'। এই হচ্ছে পূর্ব পশ্চিমের বিস্তার, সিম্পল ভাবে লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। নেক্সট আমরা দেখব ভারতের পূর্ব এবং পশ্চিমে সময়ের পার্থক্য কত। স্যার এটা আবার কি? যদি আমরা এইটাকে ধরি একদম পশ্চিমতম পয়েন্ট, আর এইখানে দেখো পূর্বতম পয়েন্ট 97°25', তাহলে এর যে সময়ের ব্যবধান, এই সময়ের ব্যবধানটা বলছে 1 ঘন্টা 56 মিনিট। স্যার এটা কি করে হলো? এটাও বোঝাতে হবে তোমাদের, তাই তো? যদি আমরা দেখি যে এই 68°7' আর 97°25', অর্থাৎ একটু ক্যালকুলেটিভ হবে, কিন্তু তোমাদের এগুলো জাস্ট মুখস্থ করতে হবে ভাই, ঠিক আছে? তোমাদেরকে কোনো ক্যালকুলেশন করতে হবে না। 97°25' থেকে যদি আমরা 68°7' মাইনাস করি, তাহলে 68°7' মাইনাস করলে আমাদের যেটা দাঁড়াবে মোরলেস ওই 28° সামথিং, অর্থাৎ আমি অ্যাপ্রক্সিমেট 29° পার্থক্য। তাহলে ভারতের পূর্ব পশ্চিমের দ্রাঘিমাগত পার্থক্য কত? 29°। এটা সিম্পল ভাবে লেখা রয়েছে। তাহলে স্যার এখানে বললেন 1 ঘন্টা 56 মিনিট পার্থক্য, আবার 29° পার্থক্য, এটা বুঝলাম না স্যার। চলো আমি সিম্পল ভাবে বোঝাই। দেখো আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের বিভিন্ন যে ক্যালকুলেশন সেখানে যদি জানি যে 1 ডিগ্রি সমান আমরা জানি হচ্ছে 1 ডিগ্রি সমান হচ্ছে জানি আমরা 4 মিনিট ভাই। ওকে, 1 ডিগ্রি সমান 4 মিনিট যদি হয়, তাহলে 29° সমান কত? 29° সমান 1 ঘন্টা 56 মিনিট। 29° সমান 1 ঘন্টা 56 মিনিট। তোমরা গুণ করে দেখে নাও, সিম্পল ম্যাথামেটিক্স, সিম্পল গণিত। এখানে গণিতে আমি আসছি না, ভূগোলেই আছি আমি, বাট তোমাদের এগুলো মুখস্থ করতে হবে। তো অবশ্যই তোমরা মুখস্থ করে নিও, কনসেপ্টটা জেনে নিও। কনসেপ্ট জানলে কি হবে? তোমরা অ্যান্সার প্রপারলি দিতে পারবে, তোমরা বিষয়টাকে বুঝতে পারবে। তাহলে 1 ডিগ্রি সমান 4 মিনিট, তাহলে ভারতের অক্ষাংশ দ্রাঘিমাংশ কত পার্থক্য কত? 29°। সালে 4 মিনিট করে বলেছেন, তাহলে 1 ডিগ্রি যদি 4 মিনিট হয়, 29° কত? 29 × 4 করে দেবে, তোমরা ঘন্টা মিনিট পেয়ে যাবে। ওকে, হয়ে গেল। নেক্সট আমরা দেখবো উত্তর দক্ষিণে বিস্তার কত কিলোমিটার, পূর্ব পশ্চিমে বিস্তার কত কিলোমিটার। বিগত বছরের সমস্ত পরীক্ষায় এসএসসি, পিএসসি, রেল, ডব্লিউবিসিএস সব পরীক্ষায় জিজ্ঞেস করেছে উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ এই পয়েন্ট থেকে যদি আমি এই পয়েন্ট দেখি, তাহলে যে লম্বা দাগটা এসছে মাঝখান দিয়ে দেখো, এইখানে লেখা রয়েছে 3214 কিলোমিটার। মানে উত্তর দক্ষিণে ভারতের বিস্তার কত স্যার? 3214 কিলোমিটার। তাহলে পূর্ব পশ্চিমে বিস্তার কত স্যার? 2933 কিলোমিটার। কোনটা বেশি স্যার? না উত্তর দক্ষিণে বেশি ভারতের বিস্তার। ওকে, তো আশা করছি বেসিক যে ইন্ট্রোডাকশনটা আমরা বুঝতে পারলাম। ওকে, এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে দেখো পৃথিবীর মোট আয়তন, আমি দিয়ে দিছি কি নোট হিসাবে তোমাদের এখানে, এবং তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পৃথিবীর যে শীর্ষ টপ 10টি র্যাঙ্ক আয়তন অনুসারে সেইটা তোমাদের দিয়ে দিয়েছি। ওকে, চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে কর্কটক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার, ভারতের কোন কোন অঞ্চলের মধ্য দিয়ে গেছে, অর্থাৎ ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে। এই প্রশ্নটি পরীক্ষাতে বহুবার এসছে। যদি আমরা ডাব্লিউবিসিএস 2018-19 কোন একটা কোশ্চেন পেপার দেখি, সেই ক্ষেত্রে আই থিঙ্ক এসছে কোশ্চেনটা। ওকে, তো এখানে সমস্ত প্রশ্নগুলোই যেভাবে আমরা কম্পাইল করেছি কোনো না পরীক্ষায় জিজ্ঞেস করেছে, এবং ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, ক্লাসিক পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা, ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ, এসএসসি, পিএসসি, রেলওয়ে, সমস্ত পরীক্ষা, হ্যাঁ সমস্ত পরীক্ষার জন্যই কাজে লাগবে। ঠিক আছে, চাপ নেওয়ার কোনো কারণ নেই, ভারতের ভূগোল সব জায়গায় আছে। চলো এখানে আমরা দেখি কর্কটক্রান্তি রেখা ভারতের মোট কটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। কর্কটক্রান্তি রেখা কাকে বলে আমি এখানে বোঝাবো না, সিম্পল আমি দেখবো যে কর্কটক্রান্তি রেখা মুখস্থ করবো যে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। মানচিত্রে আমরা দেখে নেবো, কারণ ভূগোলে মানচিত্র বা ম্যাপ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা মনে রাখার ক্ষেত্রে। আমাদের মেমোরি পাওয়ারকে বুস্ট করতে গেলে ম্যাপ পয়েন্টিং করে জিওগ্রাফি পড়া একটা সব থেকে বড় সলিউশন। এনিওয়ে, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় কর্কটক্রান্তি রেখা মোট কটি রাজ্যের উপর দিয়ে গেছে। সিম্পল উত্তর হবে তোমার 8টি রাজ্যের উপর দিয়ে, ডাইরেক্ট তুমি 1 নাম্বার পেয়ে যাবে। এরপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিম্নের কোন রাজ্যটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি, বলতেই পারে। তাহলে তোমাকে কি জানতে হবে যে 8টি রাজ্য কি কি যার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, আর আমি তোমাদেরকে সেটাই এখন মানচিত্রে দেখাবো। দেখো মানচিত্রে যদি একদম পূর্ব দিক থেকে দেখি আমরা, এইখানটায় রয়েছে মিজোরাম। ওকে, তাহলে মিজোরামের উপর দিয়ে গেছে। এইখানটায় দেখো রয়েছে হচ্ছে ত্রিপুরা, তাহলে ত্রিপুরার উপর দিয়ে গেছে, দুটো হলো। নেক্সট দেখো আমাদের এটা পশ্চিমবঙ্গ, তাহলে এই পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, অর্থাৎ এইটা 3 নম্বর হলো। তারপরে আমরা দেখবো ঝাড়খণ্ড, 4টে হলো। তারপরে আমরা দেখবো ছত্তিশগড়, অর্থাৎ এই যে এইখানটা দেখতে পাচ্ছ এটা ছত্তিশগড়। ঠিক আছে, তাহলে ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে, তাহলে কটা হলো? 1টা 2টো 3টে 4টে হলো। 4টের পর এখানে মধ্যপ্রদেশ, এই জায়গাটা পুরো মধ্যপ্রদেশ রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা আমাদের মধ্যপ্রদেশ রয়েছে। তো মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে, এই যে লাল কালো যে রেখাটা গেছে,
এটাই হচ্ছে আমাদের কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। তাহলে মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে, 5টি হলো। নেক্সট আমরা এইখানটা একটু দেখে নেবো, এইখানটায় রয়েছে আমাদের রাজস্থান, তাহলে রাজস্থানের উপর দিয়ে গেছে, আর এটা পুরোটা কিন্তু গুজরাট, এই গুজরাটের উপর দিয়ে গিয়েছে হচ্ছে কর্কটক্রান্তি রেখা। তাহলে টোটাল 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, নামগুলো কি কি বলে দিলাম, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। ওকে, চলো নেক্সট আমরা দেখবো মাহি নদী। মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার কাট করেছে। স্যার এটা একটু বুঝিয়ে দিন মানচিত্রের সাহায্যে। চলো ম্যাপের সাহায্যে দেখে নি। এই প্রশ্নটা তোমাদের হয় যে নিম্নের কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার ক্রস করেছে বা দুবার কাট করেছে বা দুবার ছেদ করেছে, এই প্রশ্নটা তোমাদের হয়। তাহলে টপিক অফ ক্যান্সার যদি মানচিত্রটা আমরা একটু জুম করে নিয়ে আসি, এই মানচিত্রটা আমরা পাবো। এই মানচিত্রটা পাওয়ার মানে কি স্যার, এটা হচ্ছে মধ্যপ্রদেশ, তোমাদের সিম্পল বোঝায়, এটা হচ্ছে তোমাদের কি গুজরাট। ওকে, তো এই মধ্যপ্রদেশ এবং গুজরাট দু জায়গায় দুবার কিন্তু কর্কটক্রান্তি রেখাকে মাহি নদী কাট করেছে। তোমাদের প্রশ্নটা হবে কোন নদীটি কাট করেছে, নাম হবে মাহি। তোমাদের এরকম প্রশ্ন হতে পারে মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে কোথায় কোথায় কাট করেছে দুবার। তো সিম্পল উত্তর, যখন মাহি নদী উৎপত্তি হয়ে যখন মধ্যপ্রদেশ থেকে যখন আস্তে আস্তে সে এন্টার করছে কোথায়, গুজরাটের দিকে, সেই সময় কাট করেছে। ওকে, তো এইখানটায় দেখো একটা, এই যে রিভার মাহি, এই যে একটা কাট করলো, আর নেক্সট একটা গুজরাট যখন এন্টার করছে রাজস্থান হয়ে, তো এইখানটা একটা, তাহলে দুবার কাট করেছে। তো তোমাদের এখানে লেখাও রয়েছে, দেখে নাও। ওকে, তো একমাত্র নদী যা কর্কটক্রান্তি রেখাকে দুটি জায়গায় স্পর্শ করেছে বা কাট করেছে। আর নেক্সট হচ্ছে ভারতের প্রমাণ সময়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান 82°30' ধরা হয়। তোমাদের প্রশ্নটা এখান থেকে এইভাবে হয়, আমি প্রশ্নটা এইভাবে হয় বারবার হাইলাইট করছি কেন, কারণ তোমরা যেটা পড়ছো কোয়েশ্চেনটা কিভাবে হয় সেটা জানতে হবে আগে, ঠিক আছে। অনেক কিছু ইনফরমেশন আমরা জেনে নিলাম, বাট জানলামই না যে কোয়েশ্চেন কোথা থেকে হয়, প্রশ্ন কোথায় জিজ্ঞেস করে পরীক্ষাতে আমাকে, সেইটা বড় ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যদি আমরা দেখি, ঠিক আছে, তা হচ্ছে 82°30' মান। কত মান? 82°30', যা জিএমটি অর্থাৎ গ্রিনিচ মেন টাইম থেকে 5.5 ঘন্টা এগিয়ে। স্যার এটা কি বুঝলাম না। এই যে এই বেসিক জিনিসটা, এটা বোঝার জন্য আমার আগের ক্লাসটা তোমাকে দেখতেই হবে মাস ভাই, কিছু করার নেই, ওটা দেখে নিও, ঠিক আছে। তাহলে এটা তোমাকে জানতে হবে যে কত এগিয়ে, 5.5 ঘন্টা এগিয়ে, জেনে নিলাম আমি। আচ্ছা, ভারতের মোট 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে বর্তমানে। চলো আমরা মানচিত্রে দেখে নিই যে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইমটা কটি স্টেটের মধ্য দিয়ে গেছে এবং কত ডিগ্রি মান তার। তোমাদের কি বললাম, 82°30' বা 82.5°। এইটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা প্রমাণ অক্ষরেখা, তাই তো, এই দ্রাঘিমা রেখা। তো প্রমাণ দ্রাঘিমা রেখার মান হচ্ছে 82°5' ইস্ট। তো আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম দেখতে পাচ্ছ, এই যে কালো লম্বা রেখাটা এসছে উত্তর থেকে দক্ষিণে, সো দ্যাট ইজ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ওকে, আমি এখানে বেঁকে যাচ্ছে, সরাসরি টানা যাচ্ছে না। তো তোমাকে জিজ্ঞেস করবে কটি রাজ্যের উপর দিয়ে গেছে রে ভাই, তো তোমরা বলবে 5টি রাজ্যের উপর দিয়ে গেছে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যে মেরিডিয়ান। ওকে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। তো ভারতীয় প্রমাণ সময় দাগিমার যা অংশ রেখা, সেটা 5টি রাজ্যের উপর দিয়ে গেছে। কোন কোন রাজ্যগুলো স্যার পরীক্ষায় জিজ্ঞেস করে? হ্যাঁ স্যার জিজ্ঞেস করে। কি কি নাম স্যার বলে দিচ্ছি এখনই, লিখে নাও খাতায়। উত্তরপ্রদেশ, দেখো এটা উত্তরপ্রদেশ, তো এখানটায় গেছে উত্তরপ্রদেশ। ওকে, আচ্ছা নেক্সট লিখে নাও মধ্যপ্রদেশ, এই একটু জায়গা মধ্যপ্রদেশ টাচ করছে। তারপরে তোমাদের এইখানটায় ছত্তিশগড় পেয়ে যাবে, ছত্তিশগড় 3টে হয়ে গেল, উড়িষ্যা হয়ে গেল, আর অন্ধ্রপ্রদেশ হয়ে গেল। তাহলে কি কি বললাম স্যার আমি? উত্তরপ্রদেশ 1 নম্বর, 2 নম্বর মধ্যপ্রদেশ, 3 নম্বর ছত্তিশগড়, 4 নম্বর তোমরা পেলে উড়িষ্যা, 5 নম্বর পেলে অন্ধ্রপ্রদেশ। এই 5টি রাজ্যের উপর দিয়ে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যে রেখাটি সেটি কিন্তু পার হয়েছে। মান কত স্যার? 82°5'। একটু আগেই বললাম ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা কটি রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। নামগুলো আশা করছি প্রত্যেকে লিখে নিয়েছো। তো আশা করছি বেসিক যে কনসেপ্ট, একদম বেসিক, খুব ভালোভাবে তোমাদের বোঝাতে পারলাম। আর যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চলো নেক্সট পার্টটা আমরা দেখি, এখনো ক্লাস শেষ হয়নি, অনেক বড় ক্লাস, চাপ নেওয়ার কোনো কারণ নেই, বাট তোমাদের ইন্টারেস্টিং লাগবে, কথা দিলাম, ঠিক আছে। চলো নেক্সট আমি শুরু করব ভারতের বাউন্ডারি দিয়ে। ভারতের বাউন্ডারি মানে কি স্যার? ভারতের মানচিত্র যদি আমরা দেখি, তার একটা বাউন্ডারি রয়েছে, ঠিক যেরকমটা আমাদের প্রত্যেকের বাড়ির একটা বাউন্ডারি রয়েছে। তো আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বাড়ি, তোমার বাড়ি, আমার বাড়ি, আরেকজনের বাড়ি, তোমার ফ্রেন্ডের বাড়ি, প্রত্যেকের নির্দিষ্ট একটা সীমানা রয়েছে। ঠিক একইভাবে যদি আমরা ভূগোলের দিক থেকে দেখি, ভূগোলের দৃষ্টিভঙ্গি দিকে দেখি, তাহলেও প্রত্যেকটি দেশের একটা নিজস্ব বাউন্ডারি বা সীমারেখা রয়েছে। সীমারেখা মানে স্যার একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল, যেটি তার ওই নির্দিষ্ট সীমানার মধ্যেই অবস্থিত এবং নির্দিষ্ট ভৌগোলিক বৈচিত্র্য, ভৌগোলিক পরিচিতি লাভ করে থাকে, সেটাই হচ্ছে ভারতের যে সীমারেখা। তাহলে ভারতের সীমারেখা যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে মোট দৈর্ঘ্য আমাকে জিজ্ঞেস করে, টোটাল কত লেন্থ, যেরকম তোমার বাড়ির মানে লেন্থ যদি জিজ্ঞেস করে তুমি বলবে একটা, সেরকম ভারতের যে লেন্থ সীমারেখা, স্থল সীমার দৈর্ঘ্য কত? 15,200 কিলোমিটার। এটা তোমাকে বলে দিচ্ছে। তোমাকে এইটা ডাইরেক্ট কোশ্চেন করতে পারে যে ভারতের স্থলসীমার মোট দৈর্ঘ্য কত কিলোমিটার, তোমরা উত্তরটি বলবে 15,200 কিলোমিটার।
আচ্ছা নেক্সট কি বলবো স্যার, নেক্সট তোমাদের এরকম জিজ্ঞেস করে পরীক্ষায় যে ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত। উপকূল রেখা মানে স্যার বুঝলাম না। দেখো ভারতবর্ষ এমন একটা দেশ যার উত্তরে হিমালয় পর্বতমালা এবং মানে ভারতবর্ষের পূর্ব এবং পশ্চিমে আরব সাগর এবং বঙ্গোপসাগর এবং দক্ষিণে যথাক্রমে ভারত মহাসাগর দ্বারা ঘেরা রয়েছে। অর্থাৎ একটা বৈচিত্র্যময় দেশ, যার সুজলা সুফলা শস্য শ্যামলা বৈচিত্র্যপূর্ণ দেশের ভৌগোলিক বৈচিত্র্যতা অতি গুরুত্বপূর্ণ। আমাকে এটা জিজ্ঞেস করবে না, আমাকে জিজ্ঞেস করবে উপকূল রেখার মোট দৈর্ঘ্য। দেখো ভারতবর্ষের পূর্ব এবং পশ্চিম দিকে যদি আমরা দেখি পশ্চিম দিকে আরব সাগর আর পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর। তাহলে আরব সাগরের এই দিকটা দেখো একদম গুজরাট থেকে সোজা এসে তামিলনাড়ু, ঠিক তামিলনাড়ু থেকে একদম আবার এদিকে চলে গেলাম পশ্চিমবাংলা পর্যন্ত। তাহলে এই জায়গাটা আমার কিন্তু উপকূল রেখা। আমি আসছি, কটি স্টেট রয়েছে সব দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ, আমি একটা একটা করে বোঝাই। চলো দেখো এখানে উপকূল রেখার দৈর্ঘ্য তোমাকে পরীক্ষায় বহুবারে জিজ্ঞেস করছে। এটা কোনো মানে পরীক্ষাকে সাইটেশন করার দরকার নেই আমার, যে কোন পরীক্ষা এসছে, এসএসসি বলো, রেল বলো, পিএসসি বলো, আর মানে পশ্চিমবাংলার ডাব্লিউবিসিএস সর্বস্তরীয় পরীক্ষা বলো, বা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, সব জায়গায় এসছে। কত লেন্সের উপকূল রেখার? 7516 কিলোমিটার। আর তোমরা যদি একদম অ্যাকুরেট জানতে চাও 7516.6 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা দৈর্ঘ্য কত স্যার? মানে মূল ভূখণ্ড মানে আবার কি, মানে 7516.6 জানলাম, আবার মূল জানতে হবে? হ্যাঁ জানতে হবে, কারণ এইটা আমি বলেছিলাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপপুঞ্জ সেইগুলো নিয়ে করে টোটাল যে এরিয়া মানে লেন্থটা সেইটা হচ্ছে এত 7516.6। যদি আমরা শুধু এইটা দেখি, এই যে 5422.6 কিলোমিটার হবে এর লেন্থ, মানে ভারতের মূল ভূখণ্ডেটা। আমি আসছি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথায়, লাক্ষাদ্বীপ কোথায়, সমস্ত বিষয় এখানে দেওয়া রয়েছে। চাপ নেওয়ার কোনো কারণ নেই, তোমরা জাস্ট খাতা পেন নিয়ে বসো আর আমার পয়েন্টগুলো নোট ডাউন করো। ঠিক আছে, তাহলে ভারতে মোট কটি রাজ্যের উপকূল রেখা স্পর্শ করেছে? তোমাকে এইটা প্রশ্ন এখান থেকে কিন্তু ট্রিকি করে জিজ্ঞেস করতে পারে, মানে কটি রাজ্য উপকূলে অবস্থিত জিজ্ঞেস করতেই পারে। তাহলে অ্যান্সারটা হবে 9টি রাজ্য। কি কি স্যার? দেখো এইখানে যদি একদম মানচিত্র দেখো, এইখানটায় রয়েছে গুজরাট, তাহলে 1 নম্বর রাজ্য হয়ে গেল। 2 নম্বর মহারাষ্ট্র পাবে, 3 নম্বর এখানে ছোট্ট করে গোয়া পাবে, ভারতের সব থেকে ছোট্ট ক্ষুদ্রতম রাজ্য গোয়া, 3টে হয়ে গেল। 4 নম্বর কেরালা পাবে, 5 নম্বর কর্ণাটক পাবে, অর্থাৎ কর্ণাটক এইখানটায়, তারপরে কেরালা রয়েছে, ওকে হয়ে গেল। তারপর এইখানটায় রয়েছে তামিলনাড়ু, আমি একদম বলে দিচ্ছি তোমাদের। নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপরে উড়িষ্যা, তারপরে পশ্চিমবঙ্গ। টোটাল 9টি রাজ্যে উপকূল রেখাকে স্পর্শ করেছে। তো আশা করছি তোমাদের যে সীমানা, যে বাউন্ডারি, যে ল্যান্ডমাস বাউন্ডারি, সেটা বোঝাতে পারলাম। নেক্সট আমরা দেখবো এছাড়া উপকূল রয়েছে 4টি কেন্দ্রশাসিত অঞ্চল। 4টি কেন্দ্রশাসিত অঞ্চল স্যার কি কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দমন দিউ দাদরানগর হাভেলি, ওকে, আর পুদুচেরি লাক্ষাদ্বীপ, টোটাল 4টে। তাহলে পুদুচেরি একটা, লাক্ষাদ্বীপ 2টো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর দমন দিউ দাদরানগর হাভেলি এখন একসাথে হয়েছে তাই একটা। অর্থাৎ এই যে আমি বলছিলাম না একটু আগে 7516.6 কিলোমিটার লেন্থ, তাহলে এই যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে ভাই, এই দ্বীপপুঞ্জগুলো আর ভারতের মূল যে ভূভাগ তাকে নিয়ে 7516, আদারওয়াইজ 5422। ঠিক আছে, আচ্ছা রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি উপকূল রেখা, তোমাদের এইটা প্রশ্ন কিন্তু খুব হয়। ঠিক আছে, যে কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি, তোমরা বলে দিবে অ্যান্সার, গুজরাট হবে, এটা না জানার কি আছে। গুজরাট রাজ্যে সব থেকে বেশি উপকূল রেখা রয়েছে। স্যার কত কিলোমিটার একটু বলে দিন তো? 1215 কিলোমিটার ভাই, লেখা আছে এখানে দেখো। ঠিক আছে, 1215 কিলোমিটার। আশা করছি বোঝাতে পারলাম। নেক্সট আমরা দেখবো রাজ্য এবং দ্বীপ অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে। আচ্ছা রাজ্য এবং দ্বীপ অঞ্চল মানে যদি আমরা দেখি যে ভারতের রাজ্য এবং আইসল্যান্ড অর্থাৎ সমস্ত এলাকা জুড়ে সব থেকে বেশি উপকূল রেখা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আমি আসছি, মানচিত্র সহযোগে আন্দামানকে আমি অ্যানালাইসিস করবো, চাপ নেই। কত কিলোমিটার স্যার? 1962 কিলোমিটার। ওকে, কমপ্লিট হলো। চলো নেক্সট আমরা হচ্ছে দেখবো যে ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশ, ঠিক আছে, আমাদের নিয়ারেস্ট কান্ট্রিগুলো যেগুলো রয়েছে, আমাদের পড়োশী দেশ, মানে তোমার বাড়ির পাশে আরেকটা বাড়ি রয়েছে না, তার বাড়ির পাশে আরেকটা বাড়ি রয়েছে, ঠিক আছে, তো তোমার বাড়ির আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেইগুলো নেই প্রতিবেশী। ঠিক একইভাবে ভারতের আশেপাশে অনেকগুলো দেশ রয়েছে, সেই দেশগুলো নেই আমাদের প্রতিবেশী দেশ বা প্রতিবেশী রাষ্ট্রসমূহের আলোচ্য বিষয়। স্যার কি কি এই প্রতিবেশী দেশ? আসছি, প্রতিবেশী দেশ, প্রতিবেশী ভারতের মানে কোন কটি রাজ্য প্রতিবেশী দেশকে স্পর্শ করেছে, মানে কটি রাজ্যের সাথে সাক্ষাৎ হয়, সাক্ষাৎ তো সবার সাথে হয়, বাট টাচে কারা রয়েছে বিদেশের সাথে, সেইগুলো নিয়ে আমি কথা বলবো। এখন তোমাদের মানচিত্র নয়, এখানে মানচিত্র আমি আসছি। নেক্সট দেখো এখানে মানচিত্র দেওয়া রয়েছে, আমি তার আগে তোমাদের একটু টেবিলটা বুঝিয়ে দিই। এখানে টেবিলে সুন্দরভাবে দেওয়া রয়েছে যে কটি দেশের সাথে রয়েছে। টোটাল 7টি দেশ ভারতের সাথে বাউন্ডারি শেয়ার করে। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর উত্তর, পরীক্ষায় তোমরা 1 নম্বর পেয়ে গেলে।
তোমাকে জিজ্ঞেস করবে ভারতের মোট কটি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে? 7টি দেশের সাথে। কি কি স্যার নামগুলো একটু বলে দিচ্ছি। আফগানিস্তান লিখে নাও, বাংলাদেশ, ভুটান, চীন, মায়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা আর মালদ্বীপ। হয়ে গেল স্যার। হ্যাঁ, আচ্ছা, এরপরে ওই দেশগুলোর সাথে সীমান্তবর্তী রাজ্য কি রয়েছে? আমাদের ভারতবর্ষ ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সমন্বয়ে গঠিত, তো তাহলে রাজ্য কি কি রয়েছে স্যার? 16টি রাজ্য রয়েছে। তাহলে আমাকে একটু বলে দিন না স্যার, আফগানিস্তানের সাথে কোন রাজ্য যুক্ত রয়েছে? জম্মু কাশ্মীর। লিখে নাও এটা, যেটা হচ্ছে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্যার, বাংলাদেশের সাথে কোন কোন রাজ্য রয়েছে? 5টা রাজ্য রয়েছে স্যার। কি কি রাজ্য স্যার? পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, আসাম। এই 5টি রাজ্য বাংলাদেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানা শেয়ার করে। আচ্ছা, ভুটানের সাথে কোন কোন রয়েছে স্যার? বলে দিচ্ছি, লিখে নাও। অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম, পশ্চিমবঙ্গ। চীনের সাথে স্যার জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ। মায়ানমারের সাথে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এভাবে প্রত্যেকটি দেশের সাথে কোন কোন রাজ্য বাউন্ডারি শেয়ার করে সেটা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে দেখো, শ্রীলঙ্কা পক প্রণালী ও মান্নার উপসাগর এবং মালদ্বীপ লাক্ষাদ্বীপের দক্ষিণে অবস্থান করছে। এইটা তোমাদের বলে দিয়েছে একটু, মানে কোথায় কি অবস্থান। আর 16টি রাজ্য, ভারতের মোট 7টি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সীমানা রয়েছে। যদি মানচিত্র আমরা লক্ষ্য করে এখানে দেখতে পাবো, আমাদের ভারতবর্ষ এই যে মানচিত্র বর্ডার রয়েছে, এখানে কোন কোন দেশ, আমি যদি পশ্চিম থেকে দেখি, এখানে পাকিস্তান রয়েছে, দেখো এখানটা রয়েছে আফগানিস্তান, তাহলে দুটো দেশ হয়ে গেল আমার। তারপরে এখানে চীন রয়েছে, চীনের সাথে কি শেয়ার করে? অ্যাবসলিউটলি করে, তাহলে 3টে হয়ে গেল। নেক্সট দেখো এখানে নেপাল, 4টে হয়ে গেল। আচ্ছা, তারপরে স্যার বাংলাদেশ 5টি হয়ে গেল, মায়ানমার 6টি হলো, আর ভুটান 7টি হলো। তাহলে মোট 7টি দেশের সাথে ভারতবর্ষ আন্তর্জাতিক সীমানা শেয়ার করে। সব থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা রয়েছে এই বাংলাদেশের সাথে, এই বাংলাদেশের সাথে এইখানটায়। ওকে, কত স্যার? 4096 কিলোমিটার। লিখে নাও প্রত্যেকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে জিজ্ঞেস করবে যে ভারতের সব থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা রয়েছে আন্তর্জাতিক কোন দেশের সাথে, তো এটার উত্তর হবে বাংলাদেশের সাথে। ওকে, সব থেকে কম দৈর্ঘ্যে রয়েছে আফগানিস্তানের সাথে 106 কিলোমিটার। এই দুটো প্রশ্ন খুব পরীক্ষায় জিজ্ঞেস করে, যারা পরীক্ষা নেয়, যারা পরীক্ষার প্রশ্ন করে, তাদের কিন্তু এটা ফেভারিট কোয়েশ্চেন, ঠিক আছে। এগুলো অবশ্যই লিখে নাও। চলো, এখানে আমাদের লিস্টে দেওয়াও রয়েছে, চাপের কোনো কারণ নেই। দেখো, ভারতের প্রতিবেশী 7টি দেশ, সবচেয়ে বেশি সীমানা রয়েছে বাংলাদেশের সাথে 4096 কিলোমিটার, পরীক্ষায় জিজ্ঞেস করে। সবচেয়ে কম রয়েছে 106 কিলোমিটার, পরীক্ষায় জিজ্ঞেস করে। এটা কার সাথে রয়েছে বললাম একটু আগে আমি? আফগানিস্তানের সাথে রয়েছে। এখানে লেখা নেই, দেখো আমি তোমাদের বলছি বারবার, কেন যে সমস্ত বিষয় হয়তো এখানে লেখা নেই, আমি তোমাদের মুখে অনেক কিছু বলে দেবো, এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেবো, তো সেইগুলো অবশ্যই তোমরা প্লিজ ট্রাই টু নোট ডাউন, ঠিক আছে। আচ্ছা, ভারতের সীমান্ত রেখা 7টি দেশের সাথে বললেনই তো আপনি, মানচিত্রে দেখিয়েও দিলেন কি কি দেশ রয়েছে। ওকে, চলো এখান থেকে আমাদের দেখতে হচ্ছে না কিছু। নেক্সট আমরা দেখবো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট যে সমস্ত লাইনগুলো রয়েছে, বর্ডারগুলো, মানে কোন দেশের সাথে কি বর্ডার রয়েছে বা কত ডিগ্রি চ্যানেল দ্বারা কি রয়েছে বৃত্তান্ত। এইখান থেকে ধরে না তোমরা 1 নাম্বার কোশ্চেন যে কোনো পরীক্ষায় কমন পাচ্ছ। স্যার এত গ্যারান্টি কি করে দিচ্ছেন আপনি? হ্যাঁ, কারণ বিগত বছরের পরীক্ষার যে অ্যানালাইসিস করা বা বিশ্লেষণ করা, তার অভিজ্ঞতা থেকে তোমাদের আমি বলতে পারছি যে হ্যাঁ, এইখান থেকে তোমরা যে কোনো পরীক্ষাতে কোশ্চেন কমন পাবে। তোমাকে যদি জিজ্ঞেস করে যে র্যাডক্লিফ লাইন কোন 2 দেশের মধ্যে রয়েছে মাঝখানে, জানো? বলতে পারবে? স্যার এটা আবার কি? এটা আমি বলে দিচ্ছি মানচিত্রটা দেখিয়ে। দেখো, পাকিস্তান আর ভারত, অর্থাৎ এইটা যদি ভারতের বাউন্ডারি হয়, অর্থাৎ সীমানা হয়, আর তার উল্টো দিকে রয়েছে কে? পাকিস্তান, এই দিকটায়। তাহলে এই যে লাইনটা টানলাম, এই লাইনটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারে র্যাডক্লিফ লাইন কার কার মাঝে রয়েছে, তোমরা বলবে পাকিস্তান আর ভারত। স্যার আর একটা বিষয় বলুন তো আমাকে, ডুরান্ড লাইন কোথায় রয়েছে স্যার? বলতে পারবেন আপনি? চেষ্টা করছি, দেখো এইখানটায় রয়েছে কি? আফগানিস্তান। ওকে, আফগানিস্তানের সাথে সীমারেখা রয়েছে। তাহলে এই পিওকে জায়গাটা, অর্থাৎ পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর রয়েছে, এই পিওকে জায়গায় উপর দিকটা আফগানিস্তানের সাথে যে সীমারেখা, সেইটাকেই বলা হচ্ছে কি? ডুরান্ড লাইন। তাই ডুরান্ড লাইন কার সাথে রয়েছে স্যার? আফগানিস্তানের সাথে। চলুন স্যার আরেকটা জিনিস বলে দিন তো আমাকে, যে ম্যাকমোহন লাইন কোথায় রয়েছে? ম্যাকমোহন লাইন রয়েছে চীনের সাথে ভারতের। কার? চীনের সাথে ভারতের। কার? চীনের সাথে ভারতের রয়েছে ম্যাকমোহন লাইন। আশা করছি তোমরা বুঝতে পারলে। স্যার তাহলে এরকমও তো হতে পারে যে বাংলাদেশও তো আমাদের বর্ডারে রয়েছে, ভারতের সাথে বাংলাদেশের কি বাউন্ডারি রয়েছে, নাম কি স্যার? হ্যাঁ, নাম রয়েছে, লিখে নাও, 3 বিঘা করিডর। 3 বিঘা করিডর। তো আশা করছি 4টে জিনিস তোমাদের বোঝাতে পারলাম। লিস্টে দেখো এখানে দেওয়া রয়েছে ঠিক ওইগুলোই। র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান,
ম্যাকমোহন লাইন ভারত চীন, ডুরান্ড লাইন ভারত পাকিস্তান। ওকে, আচ্ছা নেক্সট এখানে ডুরান্ড লাইন ভারত পাকিস্তান নয়, এটা হচ্ছে আফগানিস্তান হবে। ওকে, আচ্ছা এলওসি, এলওসি হচ্ছে এটা রয়েছে ভারত এবং পাক অধিকৃত কাশ্মীর। এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর এলওসি মানে হচ্ছে লাইন অফ কন্ট্রোল। তো লাইন অফ কন্ট্রোল রয়েছে ভারত এবং পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে যেটা বললাম, পিওকে। আর তোমাদের হচ্ছে এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা হচ্ছে ভারত এবং চীন অধিকৃত কাশ্মীরে রয়েছে। 2 বিঘা জমি, 2 বিঘা জমি নয়, এটা 3 বিঘা করিডর। ওকে, 3 বিঘা, হ্যাঁ 3 বিঘা করিডর বা 2 বিঘা করিডর, আই থিঙ্ক আমার এখন ভুলে যাচ্ছে। ঠিক আছে, এনিওয়ে 2 বিঘা বা 3 বিঘা করিডর, এটা হচ্ছে বাংলাদেশের সাথে। ঠিক আছে, এটা তোমরা দেখে নাও। নেক্সট হচ্ছে 6 ডিগ্রি চ্যানেল। 6 ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান, তার দক্ষিণে কি রয়েছে নিকোবর। তাহলে নিকোবরের সাথে কার, সুমাত্রা রয়েছে। নিকোবরের সাথে কার রয়েছে, সুমাত্রার। নিকোবর আর সুমাত্রা, তাহলে নিকোবর সুমাত্রা মাঝে রয়েছে 6 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল স্যার কোথায়, 8 ডিগ্রি রয়েছে দেখো এখানে মালদ্বীপ আর মিনিকয়, মালদ্বীপ আর মিনিকয়। আর 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় আর লাক্ষাদ্বীপ পুঞ্জ, এগুলো তো লাক্ষাদ্বীপ নাকি, এই যে 9 ডিগ্রি চ্যানেল, তাহলে মিনিকয় আর লাক্ষাদ্বীপের মাঝে রয়েছে 9 ডিগ্রি। 10 ডিগ্রি চ্যানেল রয়েছে লিটিল আন্দামান আর কার নিকোবর, লিটিল আন্দামান আর কার নিকোবর। সো দ্যাট ইজ লিটিল আন্দামান হিয়ার, এবং কার নিকোবর হচ্ছে গ্রেট নিকোবর বা কার নিকোবর এইখানটায় রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। বোঝাতে পারলাম? চলো নেক্সট হচ্ছে পক প্রণালী। ভারতের যদি আমরা পক প্রণালী দেখি, ভারত আর শ্রীলঙ্কার মাঝে রয়েছে পক প্রণালী। এরপরে কিছু প্রশ্ন তোমাদের হয় যে ভারতের সর্বশেষ স্থান বিন্দু এবং মানে ভারতের বিভিন্ন বিন্দু, চলো ছাড়ো, ভারতের উত্তরের শেষ বিন্দু, দক্ষিণের শেষ বিন্দু, পশ্চিমের শেষ বিন্দু, পূর্বের শেষ বিন্দু, এইগুলো তোমাকে জিজ্ঞেস করে। আমি একটা একটা বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। দেখো উত্তরে অবস্থিত বিন্দু ইন্দিরা কল, একদম জম্মু কাশ্মীরের উপরে উত্তরে লাদাখে চলে যাও। নেক্সট হচ্ছে দক্ষিণে অবস্থিত বিন্দু, যদি আমরা মূল স্থলভাগে দেখি তাহলে কন্যাকুমারী হয়ে যাবে তামিলনাড়ুর খানটায়। ঠিক আছে, আচ্ছা সর্বদক্ষিণে অবস্থিত স্থান ইন্দিরা পয়েন্ট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ঠিক আছে, পূর্ব প্রান্তে অবস্থিত বিন্দু একদম তোমরা অরুণাচল প্রদেশ রাজ্যে চলে যাও, অরুণাচল প্রদেশের কি বিন্দু হচ্ছে ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, তোমাকে জিজ্ঞেস করতে পারে। পশ্চিমতম প্রান্ত অবস্থান গুজরাটের গুহার মাথা, তোমাদের আমি কিন্তু আগেই মার্ক করেছি কোনটা ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, কোনটা ইস্টার্ন মোস্ট পয়েন্ট, সেগুলো আমি। ওকে, আচ্ছা তো এই হচ্ছে কমপ্লিট বেসিক ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়া। নেক্সট আমরা ঢুকছি ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া বা ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণী বিভাগ। এইখান থেকে তোমাদের সিরিয়াস হয়ে একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাসটিকে দেখতে হবে। কারণ কেন স্যার, কারণটা এই যে এখানে অনেকগুলো টপিক রয়েছে, অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো সিস্টেম আসবে এখানে, যেটা তোমাদের গুলিয়ে যাওয়ার চান্স রয়েছে। বাট আমি ট্রাই করব আমি তোমাদের সিওরিটি দেবো ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে কিভাবে বিষয়টাকে তোমরা একটু সহজভাবে বিষয়টাকে মনে রাখতে পারবে। তো চলো আমরা সেটাই এখন শিখবো। মেন টপিক ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, সমস্ত পরীক্ষার উপযোগী ভূগোল ক্লাসের আজকের নেক্সট টপিক। চলো খুবই সহজভাবে মানচিত্র সহযোগে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি আগে। দেখো এইটা হচ্ছে আমাদের ভারতের মানচিত্র। আশা করছি ম্যাপটা একটু তোমাদের ক্লিয়ার আছে, বাট একটু ব্লার হয়ে যাচ্ছে বিষয়টা। এনিওয়ে তাও আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। তো তোমরা বাউন্ডারিটা অবশ্যই বুঝতে পারছো ভারতের, কি এটা ভারতের মানচিত্র। ওকে, আমি একটু রেড কালারে হাইলাইট করে দিচ্ছি বিষয়টা, তাহলে তোমাদের বুঝতে আরো একটু সুবিধা হবে। ঠিক আছে, চলো একটা ওভারঅল অ্যাপ্রক্সিমেট আমি কিন্তু এখানে তোমাদের বাউন্ডারি মার্ক করে দিলাম, ড্র করে দিলাম এখানটায়, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, ওকে চলো এই হচ্ছে আমাদের ভারতবর্ষ পুরো ম্যাপ। তো ভারতবর্ষের যে ভূ এবং প্রাকৃতিক, অর্থাৎ ভূপ্রাকৃতিক মানে ফিজিক্যাল অর্থাৎ ফিজিওগ্রাফিক বলা হচ্ছে কারণ এখানে, কারণ বিভিন্ন ভূতাত্ত্বিক এবং প্রকৃতিগতভাবে ভারতের যে বৈচিত্র্যতা সেই অনুযায়ী ভারতের যে মূল ভূভাগ তাকে আমরা কতকগুলি ভাগে ভাগ করছি। কিন্তু তোমাদের পরীক্ষার যে দৃষ্টিভঙ্গি, পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেগুলো তোমাদের বলবো সেইগুলো তোমাদের মনে রাখতে হবে। তো এখানে আমরা একদম যদি দেখি যে ভারতের উত্তরে হিমালয় পর্বতমালা রয়েছে, তো সেই হিমালয় পর্বতমালা যদি আমরা দেখি এইখানটায় একদম উত্তরে ওয়েস্টার্ন পয়েন্ট থেকে এদিকে আমরা যদি যাই, এটা হচ্ছে হিমালয়। তার নিচেই রয়েছে কি দ্য নর্দার্ন প্লেন। দেখো এখানে আমি সমস্ত বিষয়ে আসছি, তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল বলতে পারি আমরা এটাকে, কারণ এখানে পর্বত রয়েছে অনেক, হিমালয় পর্বতমালা রয়েছে, তাই তো। তো উত্তরে পার্বত্য অঞ্চল নাম দিলাম। তারপরে তার নিচটায় রয়েছে এখানে মানে ওই হিমালয় পর্বত পাদদেশীয় যে অংশ, ওইখানটায় রয়েছে নর্দার্ন প্লেন মানে উত্তরের সমভূমি অঞ্চল। স্যার সমভূমি কেন, সেটাও আমি আসবো পরে। ঠিক আছে, তাহলে দুটো ভাগ আমি পেলাম।
নেক্সট একটা আমরা মেনলি বড় ভাগ করতে পারি ইন্ডিয়ান ডেজার্ট বা ভারতের মরুভূমি একদম পশ্চিম পাটটা করতে পারি। আচ্ছা, আর একটা ভাগ আমি করতে পারি যে ডেকান প্লেটু, তাই তো, এই যে মাঝখানটায় রয়েছে উপদ্বীপীয় মালভূমি, এখানটা পেনিনসুলার প্লেটু বলতে পারো। আর আমরা বলতে পারি উপকূলীয় সমভূমি অঞ্চল, এই দুটো ওয়েস্টার্ন ঘাট ইস্টার্ন ঘাটের দুটো সাইড। তো এটাই এখানে বলেছে দেখো। আর দ্বীপপুঞ্জ 6টি ভাগ, টোটালি 6টি ভাগে ভাগ করেছি আমরা। কি কি স্যার? উত্তরের পার্বত্য অঞ্চল, আর উত্তর সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি মাঝখানে দেখালাম পেনিনসুলার প্লেটু, আর ভারতীয় মরুভূমি, উপকূলীয় সমভূমি এবং দ্বীপপুঞ্জ অঞ্চল। তো এই 6টি ভাগকে ক্যাটাগরাইজ করে আমরা একটা একটা পয়েন্টের একদম নিচড় বার করব, অর্থাৎ এইখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন হয় সেইগুলো আমাদের এখন জানতে হবে। চলো আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করে বুঝে নিই। তো আমরা প্রথমেই দেখব উত্তরের পার্বত্য অঞ্চল, অর্থাৎ উত্তর এবং উত্তর পূর্বের কেন কারণ স্যার ভারতের উত্তর দিক এবং পূর্ব দিক ওই দুটোই রয়েছে, তাই উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, তো এই পয়েন্টটা আমরা দেখবো এরপরে। তো ভারতের উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাবো, আমি মেনলি পয়েন্টটা একটু বুঝিয়ে দিই তোমাদের আগে, যে ভারতের উত্তর দিকে কি রয়েছে, হিমালয় রয়েছে বললাম তোমাদের একটু আগে। এটা হচ্ছে নবীনতম ভঙ্গিল পর্বত। তোমাদের এখান থেকে প্রশ্ন হয় পরীক্ষায় যে হিমালয় পর্বতমালাকে কি পর্বতমালা নামে ডাকা হয়, ক্ষয়জাত, সঞ্চয়জাত, ভঙ্গিল পর্বত, নাকি তোমাদের জিজ্ঞেস করতে পারে মানে সব থেকে প্রাচীনতম ভঙ্গিল পর্বত না নবীনতম ভঙ্গিল পর্বত। তোমাদের অ্যান্সারটি হবে নবীনতম ভঙ্গিল পর্বত। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, এখান থেকে প্রশ্ন হয়। নেক্সট তোমাদের মানে এর যে লেন্থটা সেটা কোথায়, পশ্চিমে সিন্ধু নদ থেকে, অর্থাৎ একদম ওয়েস্টার্ন পয়েন্ট থেকে এখানে পূর্ব দিকে নামচা বারোয়া পর্যন্ত এক্সটেন্ডটা জিজ্ঞেস করছে, উত্তরের এবং উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল। আচ্ছা, উৎপত্তি নিয়ে আমরা একটু দেখবো, এর উৎপত্তি ভারতের উত্তরে পার্বত্য অঞ্চল। তো এটি হচ্ছে মেনলি যেখানে আগে তেথিস সাগর ছিল, সেই তেথিস সাগরে বিভিন্ন নদী এসে তার পলিবালি সঞ্চয় করে, সেখানে নুড়ি কাঁকর সঞ্চয় করে খাতটা মানে থিতিয়ে দেয় এবং সেই খাতটা ভরাট হয়ে যায়। তো সেইটাই মানে ভূ আভ্যন্তরীণ চাপ, তাপে এবং প্লেট টেকটনিক থিওরি ফলে, মানে প্লেটের ফলে অ্যাকচুয়ালি সেই পাত সংস্থানগত কারণে সেই তেথিস সাগরে পলিরাশি কুঁচকে ভাঁজকে উপরের দিকে উঠে এইভাবে কি হয়, ভঙ্গিল পর্বতমালার সৃষ্টি হয়। তো এইভাবে ভঙ্গিল পর্বতমালার সৃষ্টি হয়। আগে ঠিক ছিল এরকম খাত, এখানে পলি বালি নুড়ি কাঁকর জমা হলো পড়লো। তো আস্তে আস্তে ভূ অভ্যন্তরীণ চাপ এবং তাপ রয়েছে এখানে, আর পাশাপাশি কি প্লেটের ব্যাপার রয়েছে, অর্থাৎ পাত, এগুলো আমরা কিন্তু বেসিক পড়েছি। তো সেই পাত সংস্থানগত কারণে এটা কুঁচকে ভাঁজকে এরকম উপর দিকে উঠে কিন্তু পর্বতমালার সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো? পর্বতমালার সৃষ্টি হলো। সেটাই হচ্ছে নবীনতম ভঙ্গিল পর্বতমালা। তাহলে আমরা উৎপত্তিটা দেখতে পেলাম। এখানে কি প্লেট রয়েছিল তোমাদের জিজ্ঞেস করতে পারে, ইউরেশিয়ান প্লেট, অর্থাৎ ইউরোপিয়ান এবং রাশিয়ান প্লেট। আর কি রয়েছে স্যার? আর রয়েছিল ভারতীয় প্লেট। ঠিক আছে, অভিসারী পাত সীমানা রয়েছিল। দ্যাটস ওয়াই এখানে কিন্তু কি হয়েছে, নবীন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে, নবীনতম ভঙ্গিল পর্বত। দৈর্ঘ্য প্রস্থ আমাদের একটু দেখতে হবে, এখান থেকে প্রশ্ন পরীক্ষা জিজ্ঞেস করে। তো হিমালয়ের দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার, তবে অঞ্চল ভেদে বিভিন্ন ধরনের হয়, মানে অর্থাৎ সব জায়গায় যে এর লেন্থ সমান এটা কিন্তু নয়, কোথাও 2500 কোথাও 2400 এরকম হতে পারে। আবার কাশ্মীরের কাছে প্রায় 500 কিলোমিটার, কিন্তু অরুণাচল প্রদেশে 200 কিলোমিটারও কম। অর্থাৎ আস্তে আস্তে যদি আমরা ওয়েস্টার্ন পয়েন্ট থেকে যদি ইস্টার্ন পয়েন্টের দিকে যাই, তাহলে দেখবো যে হিমালয় পর্বতমালার লেন্থ সেটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে, প্রস্থ। ঠিক আছে, চলো নেক্সট আমরা এখানে দেখবো হচ্ছে হিমালয়কে আমরা শ্রেণী বিভাগ করব। তোমাদের এইখান থেকে প্রশ্ন হয় যে কোনটা কিভাবে সাজাও, উত্তর থেকে দক্ষিণে সাজাও। একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে, যদি আমরা হিমালয় পর্বতমালাকে ঠিক এইভাবে ভাবি, অর্থাৎ উত্তর দক্ষিণে যদি আমরা এরকম করি, এটা নর্থ, এটা সাউথ, দক্ষিণ জানো, এটাকেই আমি এইভাবে দেখিয়েছি, অর্থাৎ ঘুরিয়ে দিয়েছি এইভাবে, তাই তো। তো দক্ষিণ থেকে উত্তর দিকে দেখো, একদম উত্তরে তেথিস হিমালয়, অর্থাৎ এই দিকটাকে বলা হচ্ছে ট্রান্স হিমালয়। ঠিক আছে, মেনলি আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। তারপরে এখানে রয়েছে দেখো হিমাদ্রি হিমালয় বা গ্রেট হিমালয়, সব থেকে উঁচু। তোমার ছবিটা দেখতে পাচ্ছ, এখানটা সব থেকে উঁচু। তারপরে এদিকে দেখো হিমাচল হিমালয়, আর এখানে হচ্ছে শিবালিক হিমালয়। মেনলি 4টা ভাগে আমরা ভাগ করছি। তো এইগুলোই আমরা এখন দেখে নেব প্রত্যেকটা। অর্থাৎ আমরা যদি দেখি যে উত্তর থেকে দক্ষিণের শ্রেণীবিভাগ, তো ভারতের দক্ষিণতম পয়েন্ট মানে হিমালয়ের দক্ষিণতম পয়েন্ট এটা যদি হয়, এটা হচ্ছে উত্তরতম পয়েন্ট। যদি আমরা মাঝখানে একটা লম্বা রেখাটা নিয়ে বোঝার চেষ্টা করি, এখানে দক্ষিণ থেকে উত্তর দিকে, তাহলে এই দিকটা আমরা পাবো কি ট্রান্স হিমালয়। তারপরে আমরা কি পাবো এখানে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়, তারপরে শিয়ালিক পাবো এখানটায়, আর এখানে পাবো হিমাচল হিমালয়। ঠিক আছে, তো এইভাবে 4টে ভাগে আমরা ভাগ করছি। তো তোমাদের ওই অ্যারেঞ্জমেন্টটাই দিতে পারে এখানে। প্রথমে দেখো ট্রান্স হিমালয় রয়েছে, ট্রান্স হিমালয়ের যে মানে ব্যাপারটা রয়েছে, অবস্থানটা রয়েছে এবং তার যে এক্সটেনশনটা রয়েছে সেটা আমাকে জানতে হবে কোথায় অবস্থিত।
এইগুলো। তো হিমালয় পর্বতমালা প্রাচীনতম অংশ হচ্ছে একেবারে উত্তরে তিব্বতের দিকের অন্তর্গত, এই হচ্ছে ট্রান্স হিমালয়। আর এই অঞ্চলে গড় যে প্রস্থ চওড়া সেটা 40 কিলোমিটার থেকে কোথাও 5800 কিলোমিটার চওড়া হয়ে থাকে। এটা কারাকোরাম, লাদাখ, জাসকর পর্বতশ্রেণী এই হিমালয় পর্বতের অন্তর্গত। তোমাকে পরীক্ষায় প্রশ্ন এইভাবে করবে যে কারাকোরাম হিমালয়ের কোন রেঞ্জে অবস্থিত, তুমি বলবে ট্রান্স হিমালয়ে অবস্থিত স্যার। তোমাকে জিজ্ঞেস করবে জাসকর পর্বতশ্রেণী কোন রেঞ্জে অবস্থিত, তুমি বলবে ট্রান্স হিমালয়ে অবস্থিত। নেক্সট আমরা দেখব গ্রেটার হিমালয় বা গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়। এই হিমাদ্রি হিমালয় আমাদের ভারতবর্ষের যে হিমালয়ের শ্রেণীবিভাগ, এটা কিন্তু সবথেকে উচ্চতম জায়গা। এটা কিন্তু পৃথিবীর, আমি যে নেপালে অবস্থিত সেটা বলছি না, আমি ভারতের কথা বলছি। ওকে, চলো, গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয় এই অংশটি উত্তরে ট্রান্স হিমালয় ও দক্ষিণে হিমাচল হিমালয়ে রয়েছে। আর এটি নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া, মানে নাঙ্গা থেকে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। গড় উচ্চতা 6000 মিটার। তোমাদের এটা অনেক সময় জিজ্ঞেস করে। আচ্ছা, গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গগুলো থেকেই প্রশ্ন হয় যে কোন পর্বতশ্রেণীটা কোথায় অবস্থিত। তো এই গ্রেট হিমালয় যেহেতু সব থেকে উঁচু, নেপালে অবস্থিত। এভারেস্ট পৃথিবীর সব থেকে উচ্চতম পর্বতশৃঙ্গ, 8848.86 মিটার দীর্ঘ বিশিষ্ট বা উচ্চতা বিশিষ্ট হিমালয় পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এখানে রয়েছে, তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘাও কিন্তু অবস্থান করছে গ্রেট হিমালয়ে। মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা সবগুলোই অবস্থান করছে গ্রেট হিমালয়ে, কারণ এটাই সব থেকে হিমালয়ের কি উচ্চতম পর্বত শ্রেণী, মাউন্টেন রেঞ্জ। নেক্সট 3 নম্বর পয়েন্ট আমরা দেখব লেজার হিমালয় বা হিমাচল হিমালয়। স্যার লেজার হিমালয় কোথায়? তোমাদের বললাম উত্তরে একদম সেই দিকটায় রয়েছে কি ট্রান্স হিমালয়, তারপরে কি রয়েছে গ্রেট হিমালয়। তাহলে গ্রেট হিমালয়ের পরে গ্রেট হিমালয়ের দক্ষিণ দিকে, আর তার নিচে কি রয়েছে শিওয়ালিক রয়েছে একদম বাইরে আউটার হিমালয়, তাহলে শিওয়ালিকের উত্তর দিকে, তাহলে এর মাঝখানে কি রয়েছে লেসার হিমালয়। তো এটাই হচ্ছে তোমাদের অবস্থান। স্যার এর উচ্চতা কত? 3300 থেকে 4500 মিটার উচ্চতা। স্যার উচ্চতা কি পরীক্ষা জিজ্ঞেস করে দিতে পারে কোনো না কোনো সময়, জেনে নাও না, জানতে আপত্তি কি? স্যার এইখানে কি কি গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী রয়েছে একটু বলুন তো। লেসার হিমালয় বা হিমাচল হিমালয় আমাকে জানতে হবে, লিখে নাও। পীরপাঞ্চাল, ধৌলধার, মুসৌরি, নাগটিব্বা এবং নেপালের মহাভারত পর্বতশ্রেণী অবস্থান করছে এই লেসার হিমালয় বা হিমাচল হিমালয়ে। তারপরে আমরা হিমালয়ের যে ভাগটায় যাব একদম শেষে লংজিটুডাল ডিভিশনে, সেটা হচ্ছে শিওয়ালিক হিমালয়। স্যার শিওয়ালিক হিমালয় বা আউটার হিমালয় নামে পরিচিত জানলাম, এটা অবস্থান কোথায়? তোমাদের আমি প্রথমে মানচিত্রে দেখালাম না যে উত্তর এবং উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল থেকে তার দক্ষিণ দিকটা কি রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল। তাহলে উত্তরের সমভূমি অঞ্চলের উত্তর অবস্থানে আর লেসার হিমালয়ের দক্ষিণে শিওয়ালিক রয়েছে। এর উচ্চতা 900 থেকে 1200 মিটার পর্যন্ত দেখা যায়। শিবালিক পর্বতমালা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে। তাহলে স্যার আমাকে নামগুলো কি মনে রাখতে হবে? একদম, তোমাদের এই নামগুলো মনে রাখতে হবে। জম্মুতে জম্মু জানতে হবে, হিমাচল প্রদেশে শিবালিক এবং অরুণাচল প্রদেশে মিরি। তাহলে শিবালিকটা কোথায়? হিমাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে কি নাম শিবালিকের? মিরি, ডাফলা, মিসমি। আবার মিসমিও না, মানে আবর নামেও পরিচিত, আবর। উত্তরাখণ্ডে ডুন্ডা পর্বতমালা শিবালিক পর্বত শ্রেণীর অন্তর্গত। এটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তো আমরা দেখে নিলাম এখন কি যে ল্যাটিটিউডাল অর্থাৎ যে আমরা শ্রেণীবিভাগ করলাম হিমালয়কে উত্তর থেকে দক্ষিণে, সেটা ভাগ করলাম। হিমালয়ের আরেকটা শ্রেণীবিভাগ তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে লংজিটিউডাল ডিভিশন অফ হিমালয়, অর্থাৎ হিমালয়ের আঞ্চলিক বিভাগ। এই আঞ্চলিক বিভাগ থেকেও প্রশ্ন হয়। আরামসে আস্তে আস্তে পুরো ক্লাসটা দেখো, অনেক বড় ক্লাস। এখান থেকে সমস্ত ইনফরমেশন এভরি সিঙ্গেল এক্সামের জন্য তোমরা কিন্তু প্রিপেয়ার করতে পারবে। জিওগ্রাফি কোনো জায়গায় আটকাবে না, সমস্ত পোর্শন, সমস্ত ইনফরমেশন এখানে গ্যাদার করা রয়েছে। আচ্ছা, আর একটা বিষয় আমার এই মুহূর্তে মনে পড়ে গেল, একটু তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে? যে শিওয়ালিক রেঞ্জ কোন যুগে সৃষ্টি হয়েছে? শিওয়ালিক রেঞ্জ বা শিওয়ালিক হিমালয় কোন যুগে সৃষ্টি হয়েছে? সেনোজোয়িক যুগে, সেনোজোয়িক যুগে, সেনোজোয়িক যুগে। আচ্ছা, আর একটা জিজ্ঞেস করে আরাবল্লী রেঞ্জ কোন যুগে সৃষ্টি হয়েছে? এটাও লিখে নাও, একটু জিজ্ঞেস করতে পারে তোমাদের পরীক্ষায়। তো এটা হচ্ছে প্রোটোজোয়িক যুগে সৃষ্টি হয়েছে আরাবল্লী পর্বতমালা। তোমরা জাস্ট লিখে নাও, মুখস্থ করে নাও, কেন কি কোথায় এত সব জানার প্রয়োজন নেই ভাই বেশি। হ্যাঁ, যেখানে আন্ডারস্ট্যান্ডিং দরকার সেখানে আমি দিচ্ছি তোমাদের, বাট তোমাদের যাতে বেশি হেভি না হয়ে যায়, বেশি ওয়েটেজ না হয়ে যায়, মানে টাফ না হয়ে যায় বিষয়টা, সেই বিষয়টাকে আমি সিম্পল করার জন্য কমপ্লিকেশন থেকে আমি তোমাদেরকে সেই পয়েন্টগুলোই এখানে প্রোভাইড করার চেষ্টা করেছি বা করছি, যেগুলো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তো ক্লাসটি যদি ভালো লাগছে তোমাদের, আমি তোমাদের একটা অবশ্যই বলবো যে প্রত্যেকে একটা লাইক এক্ষুনি ঠুকে দাও।
লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলো নেক্সট হচ্ছে আমরা দেখবো হিমালয়ের আঞ্চলিক শ্রেণীবিভাগ। প্রথমে আমি তোমাদের মানচিত্র দেখিয়ে দেখাবো, যেরকমটা আমি পড়াচ্ছি এখানে। তো মানচিত্রে যদি আমরা লক্ষ্য করি, প্রথমে দেখতে পাবো পশ্চিম হিমালয়, অর্থাৎ আমরা এই যে একটা ভাগ হিমালয় দেখলাম, এইভাবে আমরা কেটে কেটে পড়বো এখন, ঠিক আছে, একটা দুটো তিনটে এইভাবে। তাহলে আঞ্চলিক শ্রেণীবিভাগের আমরা পশ্চিম হিমালয় দেখছি, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়, এইগুলোর আবার নাম আছে, চারটি ভাগে ভাগ করছি আমরা। কি কি স্যার? পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়, নেপাল হিমালয়, আসাম হিমালয়। চারটি নাম লিখে নাও, তার বিস্তৃতি লিখে নাও, বাস এখান থেকে তাহলেই হয়ে যাবে। তো পাঞ্জাব হিমালয়, এর দৈর্ঘ্য কত স্যার? 560 কিলোমিটার। যদি আমরা মানচিত্রটা লক্ষ্য করি, সো হেয়ার এইখানটায় রয়েছে কিন্তু পাঞ্জাব হিমালয়, ঠিক আছে, পশ্চিম হিমালয় যদি এখানটা দেখি, তো এই পাঞ্জাব হিমালয়ের দৈর্ঘ্য 560 কিলোমিটার। সিন্ধু ও শতদ্রু নদীর মধ্যবর্তী স্থানটা পাঞ্জাব হিমালয় নামে পরিচিত। বিভিন্ন নদী বিধৌত বা নদী দ্বারা যে ক্রস করা সীমানা, সেটা কিন্তু রয়েছে এখানে। তাহলে সিন্ধু শতদ্রু মাঝে রয়েছে পাঞ্জাব হিমালয়। এখানে গুরুত্বপূর্ণ পর্বতমালা রয়েছে জাস্কার, পীরপাঞ্চাল, ধৌলাধার, লাদাখ এবং পাঞ্জাব। নেক্সট কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয় কি রয়েছে স্যার? কুমায়ুন হিমালয় রয়েছে শতদ্রু এবং কালী নদীর মধ্যে অবস্থিত, 320 কিলোমিটার বিস্তৃত। ওকে, তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারে পরীক্ষায় প্রশ্ন এইভাবে যে কুমায়ুন হিমালয় কোন দুই নদীর মাঝখানে অবস্থিত? শতদ্রু এবং কালী নদী হবে উত্তর, এইখানটায় দেখো লেখা রয়েছে। ওকে, নেক্সট নেপাল হিমালয়। নেপাল হিমালয় কি সে নদীর মাঝে রয়েছে? অবশ্যই, মানে এইখানটায় ধরো কালী নদী গেছে আর এইখানটায় গেছে তিস্তা নদী, এই জায়গাটা হিমালয় পর্বতমালা রয়েছে, তো এই হিমালয় পর্বতমালার নাম হচ্ছে কি? নেপাল হিমালয়। নেক্সট হচ্ছে আসাম হিমালয়। স্যার আসাম হিমালয় তাহলে আসামে হবে, মানে আসাম রাজ্যে হবে, অবশ্যই হবে। সেখানে কি নদী রয়েছে স্যার? তোমাদের দেখালাম এখানে তিস্তা নদী, তাহলে এটা যদি তিস্তা হয় এখানটায় ধরো, আর এখানে দিহাং রয়েছে, মাঝখানে যে হিমালয় পাবো এটা আমরা কি 750 কিলোমিটার বিস্তৃত আসাম হিমালয়। তো আশা করছি চারটে ভাগ আমরা বুঝতে পারলাম। তো এখানে আমাদের কমপ্লিট হলো হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগের একটা মেন পয়েন্ট কি স্যার? সেটা উত্তরের পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল। এরপরে আমরা দেখব সেকেন্ড পয়েন্ট, দ্য নর্দার্ন প্লেইনস, অর্থাৎ 2 নম্বর পয়েন্ট উত্তরের সমভূমি অঞ্চল। দেখো ওই যে উত্তরে পার্বত্য অঞ্চল দেখলে তোমরা, ওই যে উত্তরে পার্বত্য অঞ্চল দেখলে, সেই উত্তরের পার্বত্য অঞ্চল থেকে, মানে উত্তরের পার্বত্য অঞ্চল থেকে একদম নদী বিধৌত যে অঞ্চল, আচ্ছা নর্দার্ন প্লেন, এইটা তোমাদের মানচিত্রটা একটু দেখো, এখানে আমি বোঝাই। এখানে আমরা কি দেখছিলাম একটু আগে? এটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল, এই দিকটা, ঠিক আছে, এই পোর্শনটা, চীনে ঢুকে যেও না আবার, মানে এই সাইডটা আমি দেখাচ্ছি জাস্ট। ঠিক তার নিচটায় অনেক নদী বিধৌত নুড়ি, বালি, পলি, কাঁকর সঞ্চয় হয়ে প্লেন ভূমি, অর্থাৎ সমতল ভূমির সৃষ্টি করছে বা সমভূমির সৃষ্টি করছে, সেটাকে আমরা বলছি উত্তরের সমভূমি অঞ্চল। কার? ভারতের। স্যার এটা উত্তরে কেন? কারণ ভারতের উত্তর দিকে। নর্দার্ন প্লেন্স কি করে হলো? কারণ হিমালয় থেকে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হচ্ছে, তাদের দ্বারা বাহিত বিভিন্ন পলি সঞ্চয়ের ফলেই তো সমভূমি সৃষ্টি হয়, তাই না? তো এটা এখানে মানচিত্রে দেখিয়েছে। এরপরে নেক্সট আমরা থিওরিটা দেখার চেষ্টা করব। দেখো মানচিত্রে বোঝার পরে এখানে তোমাদের থিওরিটা দিচ্ছি, সেম জিনিস লেখা রয়েছে এখানে, কিছু পড়ে আর দরকার নেই, এখানটা ছেড়ে দাও এখানটা তোমরা। ওকে, নেক্সট দেখো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদী অববাহিকা গড়ে ওঠা সমভূমি অঞ্চলটি ভারত তথা বিশ্বের বৃহত্তম সঞ্চয়জাত সমভূমি, এইখানটা তোমাদের জিজ্ঞেস করতে পারে। অর্থাৎ পৃথিবীর সব থেকে বৃহত্তম সমভূমি অঞ্চল যদি আমরা দেখি, সেটা হচ্ছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদী অববাহিকার যে সমভূমি অঞ্চল সেটা। ওকে, আর সব থেকে বড় নদী দ্বীপ হচ্ছে মাজুলি, আসামে রয়েছে ব্রহ্মপুত্র নদীতে। এটা তোমাদের প্রশ্ন হয়, লিখে নাও। আচ্ছা, এই সমভূমি অঞ্চলটি হলো ভারতের সবচেয়ে উর্বর এবং জনবহুল। উর্বর কেন? কারণ পলিগঠিত অঞ্চল, বিভিন্ন হিমালয় যে সমস্ত হিমালয়ান যে সমস্ত রিভার্সগুলো রয়েছে, তারা কিন্তু বিভিন্ন পলি টলি সঞ্চয় করে নিয়ে আসে, সেখান থেকে বাহিত করে নিয়ে আসে এবং সেটাকে আরো ফার্টাইল করে তোলে। এবং এই উর্বর শক্তির জন্য সেখানকার চাষবাস ভালো, সেখানকার সম্পদ ভালো, যার জন্য সেখানে জনবহুল। কারণ মানুষ জীবিকা নির্বাহের জন্য নদীর পাড়ে তোমরা সর্বদাই যে বসতি স্থাপন, এটা আমরা প্রাচীন ইতিহাসের ক্লাসে আমরা জানবো, ইতিহাসে পড়েছি, দেখেছি আমরা হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, এইগুলো। যদি তোমরা ইতিহাসের সম্পূর্ণ ক্লাস এইভাবে দেখতে চাও, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, অবশ্যই সেইখান থেকে দেখতে পারো। তাহলে এই হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে উত্তরের সমভূমি অঞ্চল, যেটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2500 কিলোমিটার থেকে, মানে 2500 কিলোমিটার, আর বিস্তার 250 কিলোমিটার থেকে 350 কিলোমিটার, অর্থাৎ এরকম যে বিস্তার, আর লেন্থটা কত? 2500 কিলোমিটার।
ঠিক আছে। নেক্সট আমরা ভূপ্রকৃতিটা দেখবো এই উত্তরের সমভূমি অঞ্চলের। দেখো উত্তরের সমভূমি অঞ্চল অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ এবং সমতল ভূপ্রকৃতির, এবং তারতম্য অনুসারে এই অঞ্চলে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। মেনলি 4টে ভাগে ভাগ করা যাচ্ছে, ভাবর, তরাই, ভাঙ্গর এবং খাদার। নামগুলো শোনা শোনা মনে হচ্ছে না একটু, যে কোথাও যেন মনে হচ্ছে নামগুলো শুনেছি স্যার। হ্যাঁ শুনেছো, কারণ পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়েছে এবং প্রশ্ন হয়। ভাবর অঞ্চল, তোমাকে জিজ্ঞেস করবে যে ভাবর কি, কোথায় অবস্থিত, জিজ্ঞেস করতে পারে। দেখো হিমালয়ের পাদদেশে যে নুড়ি বালি পাথর কাঁকর সঞ্চিত হচ্ছে না, তার যে ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো, দেখো ঈষৎ কথাটা লেখা আছে ঈষৎ, অর্থাৎ ঠিক যে বেশি উঁচু হবে না, এরকম এরকম হালকা ঢেউ খেলানো। এই যে হালকা ঢেউ খেলানো ভূমিভাগ, এটার নাম ভাবর। তরাই কি স্যার? তরাই, তরাই হচ্ছে নবীন পলিগঠিত অঞ্চল, মানে সেখানে যে পলিবাহিত হয়ে আসছে নদী দ্বারা, সেই অঞ্চলটার নাম হচ্ছে তরাই। অর্থাৎ ভাবরের দক্ষিণ দিকটা যদি আমরা ভাবর দেখি, তার নিচটায় হবে কি, তার নিচটা হবে তরাই। আর ভাঙ্গার কি এবং খাদার কি, এটা জানতে হবে। তো একটা এখান থেকে প্রশ্ন হয় প্রাচীন পলিগঠিত আর হচ্ছে নবীন পলিগঠিত। তো প্রাচীন পলিগঠিত সমভূমির নাম হচ্ছে ভাঙ্গর, আর নবীন পলিগঠিত সমভূমির নাম হচ্ছে খাদার। তোমরা এইটা জাস্ট মনে রেখো। আর এই উত্তরপ্রদেশে খাদার এবং পাঞ্জাবে বেট নামে পরিচিত খাদার অঞ্চল, এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। নেক্সট, ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে আমরা উত্তরে পার্বত্য অঞ্চলকে 4টি ভাগে ভাগ করছি। স্যার এটা আবার কি, একটু টাফ হয়ে যাচ্ছে না আমার? ওটা আমরা ভূপ্রকৃতিগতভাবে দেখলাম। ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে যদি আমরা ভাগ করি, উত্তরের সমভূমিকে 4টি পাবো। একটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি, 2 নম্বর গঙ্গা সমভূমি, 3 নম্বর পাঞ্জাব সমভূমি, 4 নম্বর ভারতীয় মরু সমভূমি অঞ্চল। চলো একে একে করে আমরা ডিল করবো এরপরে। দেখো এইখানটায় যদি আমরা দেখি রাজস্থান, তাহলে এটা কি ভারতের যে ডেজার্ট প্লেন, ওকে, এটা ভারতের ডেজার্ট প্লেন, এটা হবে কি ভারতের ডেজার্ট প্লেন, বা আমরা দেখতে পারি এখানটায় কি নাম দিতে পারি হচ্ছে পাঞ্জাব হরিয়ানা প্লেন, তাই তো। চলো নেক্সট আমরা দেখব, নেক্সট হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। আমরা সমভূমিগুলো একে একের পর দেখে নেব মানচিত্র দেখার পরে। তো ব্রহ্মপুত্র সমভূমি, উত্তরের সমভূমি অঞ্চলের পূর্ব দিকে সমগ্র রাজ্য ব্রহ্মপুত্র নদ এবং তার উপনদীর পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে। মানে আমরা ব্রহ্মপুত্র নদী দ্বারা যে সমস্ত পলিবাহিত হয়ে আসছে, তার দ্বারা যে সঞ্চিত ভূমিরূপ, সেটাই হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। আমরা ব্রহ্মপুত্র নদী সম্পর্কে, গঙ্গা নদী সম্পর্কে, রিভার সিস্টেমস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নদীসমূহ, সেই ক্লাসে আলোচনা করব, এখানে নয়। এই অঞ্চলটির দৈর্ঘ্য 750 থেকে 80 কিলোমিটার বিস্তার, ঠিক আছে। আর অসংখ্য বালুচর বা বদ্বীপ সৃষ্টি হয়েছে। বিশ্বের বৃহত্তম বদ্বীপ, নামটা লিখে নাও মাজুলি, এই ব্রহ্মপুত্র সমভূমির অংশ, মানে ব্রহ্মপুত্র নদীতে রয়েছে আসাম রাজ্যে, ঠিক আছে, আসাম রাজ্যে। চলো নেক্সট আমরা দেখবো গঙ্গা সমভূমি, দ্য গঙ্গা প্লেন। তো গঙ্গা নদী যেখান দিয়ে বিস্তার লাভ করেছে, সেটা হচ্ছে গঙ্গা সমভূমি। এই অঞ্চলটি বেসিক্যালি উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বিস্তৃত, ঠিক আছে। পশ্চিমে যমুনা নদী থেকে শুরু করে পূর্বে হুগলি নদীর মোহনা পর্যন্ত, অর্থাৎ পশ্চিমবাংলার একদম যে সমভূমি অঞ্চল, সেটা হচ্ছে গঙ্গার যে সমভূমি অঞ্চল, সেটা নামে পরিচিত। এর পূর্ব পশ্চিমে দৈর্ঘ্য হচ্ছে 1350, উত্তর দক্ষিণে বিস্তার কোথাও 240, কোথাও 320, মানে রেঞ্জটা। এখানে প্রচুর অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বাঁধ, লিভি, প্লাবনভূমি সমস্ত কিছু দেখা যায় এখানে। আর সমগ্র এলাকাটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, অর্থাৎ যদি আমরা দেখি ঠিক এইভাবে ঢালু, মানে ইস্টার্ন পার্টটা বেশি ঢালু আর খাড়া হচ্ছে ওয়েস্টার্ন পার্টটা, ঠিক আছে। এই অঞ্চলটিকে 3টি ভাগে ভাগ করছি আমরা, উচ্চ গঙ্গা, মধ্য গঙ্গা আর নিম্ন গঙ্গা। উচ্চ গঙ্গা, মধ্য গঙ্গা, নিম্ন গঙ্গা, ঠিক আছে। উচ্চ গঙ্গা, মধ্য গঙ্গা আর নিম্ন গঙ্গা, এই 3টি অংশ আমাকে এখন দেখতে হবে। এইখান থেকে তোমাদের প্রশ্নটা এইভাবে হয় যে উচ্চ গঙ্গা এটা কোথায় অবস্থিত, মধ্য গঙ্গা কোথায়, আর নিম্ন গঙ্গা কোথায়। উচ্চ গঙ্গা দেখো গঙ্গা যমুনা যে দোয়াব অঞ্চল, রোহিলখন্ড সমভূমি অঞ্চল আর অযোধ্যা সমভূমি অঞ্চল, এই জায়গাটায় রয়েছে। পশ্চিমে যমুনা নদী থেকে পূর্ব দিকে এলাহাবাদ পর্যন্ত অঞ্চলটি হচ্ছে উচ্চ গঙ্গা নামে পরিচিত, মানে আপার গঙ্গা। মিডল গঙ্গা হচ্ছে এলাহাবাদ থেকে পূর্ব দিকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত। তোমাদের এই রেঞ্জটা জিজ্ঞেস করবে যে কোথা থেকে কোথায় মধ্য গঙ্গা রয়েছে, কোথা থেকে কোথায় নিম্ন গঙ্গা রয়েছে। রাজমহল পাহাড় থেকে একদম বঙ্গোপসাগরে মোহনা পর্যন্ত, এর উচ্চতা 20 মিটারেরও কম, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো হচ্ছে পাঞ্জাব প্লেন, 3 নম্বর পাঞ্জাব প্লেন। দেখো পাঞ্জাবকে পঞ্চম নদীর দেশ বলা হয়, কারণ 5টি নদী এসে এখানে মিলিত হয়েছে। 5টি নদীর নাম জেনে নাও, আর এখান থেকে কিচ্ছু জানতে হবে না, ঠিক আছে। তো এই পাঞ্জাব প্লেনে 5টি নদী পাঞ্চেনার বলা হয়। ইরাবতী, শতদ্রু, লিখে নাও ইরাবতী, শতদ্রু, বিপাশা, ঠিক আছে। সিন্ধু নদীর উপনদী ইরাবতী,
শতদ্রু, বিপাশা, রাভি এই সমস্ত নদীগুলো মিলিত হয়েছে পঞ্চনদীর দেশ সৃষ্টি করেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 3 নম্বর উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, দ্য পেনিনসুলার প্লেটু অর দ্য ডেকান প্লেটু। তাহলে আমরা ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগের দুটো ভাগ এখনো পর্যন্ত কমপ্লিট করলাম, যেগুলো আমাদের পরীক্ষার দিক থেকে দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ। কি কি স্যার? একটা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, 2 নম্বর আমরা দেখলাম হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল, 3 নম্বর আমরা দেখবো দ্য পেনিনসুলার প্লেটু অর দ্য ডেকান প্লেটু। মানচিত্র আমি প্রথমেই দেখিয়েছি, সেইখানটা বুঝলেই তোমাদের পুরো বিষয়টা বুঝতে সুবিধা হবে। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল অর্থাৎ মাঝখানটায় যে রয়েছে ভারতবর্ষ, পেনিনসুলার প্লেটু অঞ্চল সেইখানটা রয়েছে। উত্তরের সমভূমি অঞ্চল দক্ষিণ দিকে রয়েছে আরাবল্লী পর্বত থেকে শুরু করে, তাহলে উত্তরের সমভূমি অঞ্চল তার নিচে হবে, আর পশ্চিম দিকে কি রয়েছে আরাবল্লী পর্বত, আর পূর্ব দিকে রাজমহল পাহাড় থাকবে, এবং উত্তরে গঙ্গা সমভূমি থেকে শুরু করে দক্ষিণে উপকূলীয় সমভূমির মধ্যভাগটা হচ্ছে এই উপদ্বীপীয় মালভূমি বা পেনিনসুলার প্লেটু অঞ্চল রয়েছে। অর্থাৎ মানচিত্র যদি আমরা দেখি সেই জায়গাটা হবে এরকম। দেখো এটা হচ্ছে মানচিত্র, আমি দেখাচ্ছি তোমাদের ভারতের যে পেনিনসুলার প্লেটু রিজিয়ন, এই যে তোমরা কালারটা দেখতে পাচ্ছ রেড কালারের হালকা অরেঞ্জ টাইপের, এটা হচ্ছে পেনিনসুলার প্লেটু অঞ্চল। এই পেনিনসুলার প্লেটু রিজিয়নের বাউন্ডারি কোথায়? এদিকে দেখো আরাবল্লী পর্বত রয়েছে, এদিকে রাজমহল পাহাড় রয়েছে, এখানে উত্তরের সমভূমি, এটা উত্তরে উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল রয়েছে, আর দু সাইডে দেখো কি রয়েছে উপকূলীয় অঞ্চল রয়েছে। তাহলে এই মাঝখানটা হচ্ছে কি? এটা হচ্ছে পেনিনসুলার রিজিয়ন। এখানকার ভূপ্রকৃতি কি না, একাধিক ক্ষয়প্রাপ্ত মালভূমি এবং ছোট ছোট কি রয়েছে পাহাড় রয়েছে এখানে, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল গঠিত। প্রাচীন আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা, নিস এবং সিস্ট শিলা এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। এখানটা ভাগ করা হচ্ছে মেল 3টে ভাগে, একটা হচ্ছে উত্তরের উচ্চভূমি, আর পূর্ব ভারতের উচ্চভূমি, আর দাক্ষিণাত্যের মালভূমি। এই 3টে ভাগে ভাগ করা হয়, এই 3টে ভাগে ভাগ করা হয়, এই 3টে ভাগ আমাকে জানতে হবে, ঠিক আছে? 3টে ভাগ কি কি? মধ্য ভারতের উচ্চভূমি, পূর্ব ভারতের উচ্চভূমি, দাক্ষিণাত্যের মালভূমি। তো আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। এই দাক্ষিণাত্য মালভূমির কি কি রয়েছে এইগুলো আমাদের এরপরে দেখব। দাক্ষিণাত্য মালভূমির আরো অনেকগুলো অংশ রয়েছে, এরকম উত্তরে পর্বতসমূহ, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, এগুলো আমাদের জানতে হবে। ওকে, চলো এগুলো আমরা এখন একটু দেখে নিই। নেক্সট আমরা দেখব হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। তো দাক্ষিণাত্য মালভূমি পার্বত্য অংশ যে সমস্ত পর্বতগুলি অবস্থান করছে, তো উত্তরের পর্বতসমূহ দেখো এখানে রয়েছে। দাক্ষিণাত্য মালভূমির অঞ্চলের উত্তর দিকে অবস্থান করছে সাতপুরা, মহাদেব আর মহাকাল। সাতপুরা দেখো উত্তর দিকে নর্মদা নদী ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত। কোথায় অবস্থিত তোমাদের জানতে হবে এটা। এটি একটি স্তূপ পর্বতের উদাহরণ। এর সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়, এর উচ্চতা হলো 1350 মিটার। জাস্ট তোমরা পয়েন্টগুলো মনে রেখে দাও, লিখে নাও, এখান থেকেই প্রশ্ন হয়। মহাদেব পর্বত, সাতপুরা পর্বতের সাতপুরা পর্বত রয়েছে, সাতপুরা পর্বতে অবস্থিত হচ্ছে মহাদেব পর্বত। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পাঁচমারি, 1050 মিটারের উচ্চতা। আর মহাদেব পর্বতে চুনাপাথর গুহা দেখা যায়, ক্লাইমস্টোন যে সমস্ত কেভস গুলো রয়েছে সেইগুলো। মহাকাল পর্বত, এটা হচ্ছে উত্তরের পর্বতসমূহ। মহাদেব পর্বতের পূর্বে অবস্থিত রয়েছে কি মহাকাল পর্বত। আর এই পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি। নর্মদা নদী কোথায় গিয়েছে? সবরমতী, 1057 মিটার। ওকে, নেক্সট পশ্চিম ঘাট, ভারতের পশ্চিম ঘাট আমরা দেখব, ঠিক আছে? তো এইখানটায় দেখো ইস্টার্ন ঘাট রয়েছে। মানচিত্র যদি আমরা লক্ষ্য করি, এইটা হচ্ছে গ্রিন কালারটা যে শেড করা রয়েছে, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট। ওকে, তো ভারতের পশ্চিমে আরব সাগরের উপকূলের সমান্তরালে উত্তরে সাতপুরা পর্বত থেকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ যদি আমরা দেখি, এটা হচ্ছে আরব সাগর, এখানে কি রয়েছে সাতপুরা পর্বত, এখানে কি রয়েছে কন্যাকুমারিকা, এতটা পর্যন্ত বিস্তৃত এই পশ্চিমঘাট পর্বত। এই পর্বতমালা প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ, এবং এখানে 3টি অংশে ভাগ করা হচ্ছে। মেনলি 3টি অংশ কি কি? গোয়া, কেরালা, কর্ণাটক, দাদরানগর হাভেলি। তো এই 3টি অংশ আমাদের জানতে হবে। সহ্যাদ্রি, আর কি রয়েছে নীলগিরি, আর রয়েছে আনাইমালাই পর্বত। তো এগুলো আমরা জানবো, তার আগে আমাদের একটু পয়েন্ট দেখতে হবে, এখানে দিয়েছি আমি। এই ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি, ঠিক আছে? এই আনাইমুদির অবস্থানটা দেখো তোমরা, ঠিক এই জায়গাটায় রয়েছে। ওকে, জাস্ট এটুকুই বলার এখানে। নেক্সট সহ্যাদ্রি আমরা দেখবো। সহ্যাদ্রি দেখো মহারাষ্ট্র ও কর্ণাটকের মধ্যে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালার একটি অংশ সহ্যাদ্রি নামে পরিচিত। এই অংশটি করজাত এবং খান্ডালা পর্বতের মাঝে ভোরঘাট এবং গোয়ার কাছে থলঘাট গ্যাপ নামে দুটি গিরিপথ রয়েছে। অর্থাৎ এটা আমরা ভালো বুঝতে পারবো, আরো যে আমরা গিরিপথ পড়বো না, সেইখানে বুঝতে পারবো। নেক্সট সহ্যাদ্রি সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মুলায়নগিরি, কর্ণাটকে অবস্থিত, এর উচ্চতা 1930 কিলোমিটার। ওকে, নেক্সট আমরা দেখবো নীলগিরি পর্বত, ভারতের কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু
তিনটে জায়গায় একসাথে মিলিত হয়েছে। তামিলনাড়ু হচ্ছে দক্ষিণে, পশ্চিমে প্রসারিত পশ্চিমঘাট পর্বতমালা, এই অংশে নীলগিরি পর্বত। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবতা নীলগিরি। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে স্যার নীলগিরি পর্বতের মানে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। উচ্চতা কত? 2637। ওকে, এইখান থেকে এটুকু জানলেই হবে। আচ্ছা, দক্ষিণ ভারতের বিখ্যাত শৈল শহর উটি নীলগিরি অবস্থিত হচ্ছে এখানটায়। আনাইমালাই পর্বতের পরে কাডামাম এবং পালানি পাহাড়কে নিয়ে এই পর্বত গঠিত। এর উচ্চতা হচ্ছে 2695 মিটার। এর সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। এটুকু জানলেই হবে। তাহলে আমরা পশ্চিম ঘাট দেখে নিলাম, এরপর দেখবো পূর্বঘাট। পূর্বঘাট পর্বত যদি ভারতের মানচিত্র দেখি, বঙ্গোপসাগর বরাবর একদম উড়িষ্যা রাজ্য থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু রাজ্য পর্যন্ত কি রয়েছে? পূর্বঘাট পর্বতমালা। তো এটা হচ্ছে বিস্তার, এটা মলয়াদ্রি নামে পরিচিত। ঠিক আছে, পূর্বঘাট পর্বতমালা বা মলয়াদ্রি। আগেরটা দেখলাম সহ্যাদ্রি, এটা হচ্ছে মহেন্দ্রগিরি বা মলয়াদ্রি রয়েছে। আচ্ছা, কি কি এখানে পর্বতমালা রয়েছে এগুলো একটু জেনে নাও। জাবাদি, নান্নামালাই, ভেলিকোন্ডা, পালকোন্ডা, পাঁচমালাই, কয়েকটি বিচ্ছিন্ন পর্বতের সমষ্টি এখানে রয়েছে। বিভিন্ন নদী এই অংশের বিভিন্ন অংশে প্রবাহিত হয়েছে কেটে করে, যেরকম গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আর এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি। এই অঞ্চলের উচ্চতা হচ্ছে 1501 মিটার। আর দক্ষিণ দিকে মাদুলগুন্ডা পর্বতের আরমাকোন্ডা হলো সমগ্র পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, আর এর উচ্চতা হচ্ছে 1680 মিটার। তো আমরা পূর্বঘাট পশ্চিমঘাট দেখে নিলাম। এরপরে দুটো শব্দ বা কি টার্ম দিয়েছি তোমাদের আমি, ডেকান ট্র্যাপ, ঠিক আছে, আর হচ্ছে মালনাদ এবং ময়দান কি। দেখো ডেকান ট্র্যাপ, যে ডেকান ট্র্যাপ সম্পর্কে অনেক সময় জিজ্ঞেস করে। তো এটা হচ্ছে বেসিক্যালি অগ্নুদ্গমের ফলে লাভা বা ম্যাগমা বেরিয়ে এসে যে শ্রেণীর ধাপযুক্ত অঞ্চল সৃষ্টি করে তাকে ডেকান ট্র্যাপ বলা হয়। এটা কিন্তু বিস্তার লাভ করেছে মহারাষ্ট্র, কর্ণাটক এবং গোয়া, এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে এর অবস্থান, লোকেশন। ডেকান ট্র্যাপ, ট্র্যাপ কথার অর্থ এখানে সিঁড়ি। ঠিক আছে, তো দাক্ষিণাত্য অঞ্চলে সিঁড়ির মতো ধাপযুক্ত যে মালভূমি অঞ্চল গড়ে উঠেছে তাকে আমরা ডেকান ট্র্যাপ বলি। এর যে বর্গ কিলোমিটার এরিয়া সেটা হচ্ছে 1900 কিলোমিটার, আর গড় উচ্চতা 300 থেকে 600 মিটার। ওকে, মালনাদ এবং ময়দান, কর্ণাটক যে প্লেটু রয়েছে তার পশ্চিম দিকটা ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা। মালনাদ আর ময়দান মানে কি? তরঙ্গায়িত সমপ্রায় ভূমি অঞ্চল ময়দান। এইখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়। চলো নেক্সট আমরা দেখবো 4 নম্বর ভাগ ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের। আমরা মেন পয়েন্ট গুলো আলোচনা করছি। দ্য প্লেনস অফ রাজস্থান বা ভারতীয় মরু সমভূমি অঞ্চল। ভারতের একদম ওয়েস্টার্ন পার্টে যদি আমরা চলে যাই তাহলে দেখবো এই হচ্ছে রাজস্থান, এবং এটাই হচ্ছে ভারতের কি ফিজিক্যাল রিজন অফ রাজস্থান মরুভূমি। তো ভারতের পশ্চিমে রাজস্থানের রাজ্যের পশ্চিম দিকে অবস্থিত বিখ্যাত থর মরুভূমি ভারতের অংশটি ভারতীয় মরু অঞ্চল বা মরুস্থলী নামে পরিচিত। মরুস্থলী মানে হচ্ছে মৃতের দেশ। এখানে বালি, পাথর, বালিয়াড়ি, উঁচু ঢিবি দ্বারা গঠিত অঞ্চল রয়েছে, যার উচ্চতা 150 থেকে 300 মিটার। ঠিক আছে, এই অঞ্চলে লবণাক্ত প্রচুর হ্রদ দেখা যায়, যেগুলো রান নামে পরিচিত, যেমন কচ্ছের রান গুজরাটের, সম্বর রয়েছে, দিদওয়ানা, কুচমান প্রভৃতি রান রয়েছে। এগুলো আমরা আসবো ভারতের যে জলাভূমি রয়েছে বা লেকস রয়েছে, লেকস অফ ইন্ডিয়া, সেই ক্লাসে ডিটেলসে দেখবো আমরা। নেক্সট হচ্ছে লুনি, হচ্ছে এই ভারতের মরুভূমি অঞ্চলের মরুভূমি সমভূমি অঞ্চলের সব থেকে বড় নদী। ভারতের মরুভূমি অঞ্চলে উত্তরে পাঞ্জাব সমভূমি এবং দক্ষিণে গুজরাট সমভূমি, পূর্বে আরাবল্লী পর্বত, পশ্চিমে পাকিস্তানি মরু অঞ্চল, এগুলো রয়েছে এর অবস্থান। এই মরু অঞ্চলকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করছি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে। দেখো আমরা প্রথমে যেটা ভাগ করব সেটা হচ্ছে এখানে তোমাদের দেখিয়ে দিই। তো এটা হচ্ছে নেক্সট আমরা যেটা ভাগ করব, ফার্স্ট হচ্ছে মরুভূমি বা আর্গ অঞ্চল। বালুকময় যে অঞ্চলটা রয়েছে না এই দিকটা, ঠিক এই সাইডটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে মরুপ্রায় বা মরুভূমি বা আর্গ অঞ্চল বলা হয় এটাকে। আর আরেকটা যেটা হচ্ছে আর্গ অঞ্চলের পূর্ব দিকটা, যে পাথর দ্বারা গঠিত অঞ্চলটা, পাথরটা তো রয়েছে এখানে, সেটা হচ্ছে হামাদা। এই জায়গাটা হামাদা বলতে পারো, এই জায়গাটা। ঠিক আছে, আর তার নিচটায় হামাদার পূর্ব দিকে ক্ষুদ্র মরু অঞ্চল নামে পরিচিত। ওকে, ক্ষুদ্র মরু অঞ্চল নামে পরিচিত। আর ক্ষুদ্র মরু অঞ্চলের পূর্ব দিকে আরাবল্লী পর্বতের যে পাদদেশীয় অঞ্চলটা বাগার নামে, অর্থাৎ এখানটা যে আরাবল্লী দেখাচ্ছি মার্ক করে, অর্থাৎ এই অঞ্চলে যদি আরাবল্লী হয় তার আরাবল্লীর এই দিকটা পশ্চিম দিকটা এবং ক্ষুদ্র অঞ্চলের পূর্ব দিকটা, অর্থাৎ এই যে মাঝখান বরাবর অঞ্চল, এইটার নাম হচ্ছে বাগার। আর বাগার অঞ্চলে পূর্ব দিকে অবস্থান করছে পলিগঠিত রোহি অঞ্চল, মানে এই সাইডটা হচ্ছে রোহি অঞ্চল। তাহলে তোমরা স্টেপগুলো দেখলে, প্রথমে কি দেখলে? আর্গ অঞ্চল, তারপরে মরুভূমি বা হামাদা, তারপরে ক্ষুদ্র মরু অঞ্চল, তারপরে 4 নম্বর বাগার, তারপরে রোহি। বাম দিক থেকে ডান দিকে সাজাতে দিতে পারে অনেক সময়। ঠিক আছে, এটা পুরোটা এখানে লেখা রয়েছে, তোমরা দেখে নাও। নেক্সট হচ্ছে আমরা দেখবো 5 নম্বর ভাগ, সব থেকে ইম্পর্টেন্ট, দ্য কোস্টাল প্লেইনস অফ ইন্ডিয়া, ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল। দেখো ভারতের উপকূলীয় অঞ্চলকে মেনলি আমরা ভূপ্রকৃতিগতভাবে দুটি ভাগে ভাগ করতে পারি। আমরা অনেকক্ষণই দেখছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা আমরা অনেকবার মানচিত্র দেখলাম,
এতক্ষণে আমরা উপকূল কি, উপকূল ভাগ কোনটা আমরা দেখে নিয়েছি। তো ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূল দুটি ভাগে আমরা ভাগ করছি। এই দুটি ভাগ সম্পর্কে আমাদের এখন দেখতে হবে। যদি মানচিত্রে আমরা লক্ষ্য করি, দেখব যে এইটা হচ্ছে কি বঙ্গোপসাগর, এটা হচ্ছে আরব সাগর। তো এই মানচিত্র বরাবর যে রয়েছে বাম দিকে ওয়েস্টার্ন অনুযায়ী এটা হচ্ছে পশ্চিম উপকূল, আর ঠিক তার পূর্ব দিকটা বঙ্গোপসাগরের পার বরাবর রয়েছে, বঙ্গোপসাগরের পার বরাবর রয়েছে পূর্ব উপকূল। তো কোন উপকূলটা কোথায় কি নামে পরিচিত, কোন কোন রাজ্যের মধ্যে পড়ছে, সেইগুলো আমাদের জানতে হবে। দেখো, পূর্ব উপকূলীয় সমভূমি সম্পর্কে আমরা একটু বিস্তারিত তথ্য জেনে নেব। এই পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চলের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ১,৫০০ কিলোমিটার। প্রস্থ কত স্যার? প্রস্থ হচ্ছে ১০০ কিলোমিটার। পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চল দুই ভাগে ভাগ করা হয়, উত্তর সরকার আর করমণ্ডল। কোথায় আছে আমি সেগুলো ছবির দ্বারা বুঝিয়ে দিচ্ছি তোমাদের, 1 সেকেন্ড। দেখো, মানচিত্রটা যদি লক্ষ্য করি, এইখানটা আমরা দেখো উড়িষ্যা রাজ্য। এই উড়িষ্যা রাজ্যের নাম হচ্ছে এখানটায় উত্তর সরকার উপকূল, মানে উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এই জায়গাটা। আর এই অন্ধ্রপ্রদেশের সীমানা থেকে পশ্চিমবঙ্গের সীমানা পর্যন্ত এই অঞ্চলটার নাম দিচ্ছে উৎকল প্লেন। তাহলে কোথায় কি নামে পরিচিত? পূর্ব উপকূল, এগুলো জানতে হবে। আর করমণ্ডল উপকূল দেখো এই জায়গাটাকে বলছে, মানে এই জায়গাটাকে অন্ধ্রপ্রদেশ থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত এই জায়গাটার নাম হচ্ছে করমণ্ডল উপকূল। ঠিক একইভাবে যদি আমরা এখানটায় দেখি পশ্চিম দিকটা, আচ্ছা পশ্চিম দিকে যাওয়ার আগে তোমাদের এখানে উত্তর সরকার উপকূলের লোকেশন আমি দেখালাম, করমণ্ডল উপকূলের লোকেশন দেখালাম। হ্যাঁ, পশ্চিম দিকে আসবো। এরপরে তোমাদের জিজ্ঞেস করে যে মালাবার কোস্ট কোথায় রয়েছে, WBCS 2019-এর প্রশ্ন, মেন্সে সম্ভবত। তো মালাবার কেরালায় রয়েছে, এটা হচ্ছে কেরালা রাজ্য, এখানটা রয়েছে মালাবার উপকূল। কোঙ্কন কোস্ট দেখো এখানে লেখা রয়েছে, ভারতের পশ্চিম উপকূলে কর্ণাটক রাজ্য, গোয়া রাজ্য, মহারাষ্ট্র রাজ্য, তিনটি রাজ্যের সমন্বয়িত এলাকা কোঙ্কন উপকূল নামে পরিচিত। বোঝাতে পারলাম? গুজরাট সমভূমি নামে পরিচিত, গুজরাটের এই জায়গাটা, মহারাষ্ট্র থেকে এই জায়গাটা গুজরাট প্লেন নামে পরিচিত। তারপরে কাথিয়াওয়াড় কোথায়? গুজরাট বরাবর আরব সাগরে গুজরাটের যে সীমানাটা রয়েছে এখানটায় কাথিয়াওয়াড়, আর তার উপরে রয়েছে কাছ, গুজরাটের কাছ। ঠিক আছে, তো পুরো বিষয়টা আমরা বুঝতে পারলাম এখানে। নেক্সট আমরা দেখে নেব হচ্ছে বিভিন্ন আইসল্যান্ড বা দ্বীপপুঞ্জ। ঠিক আছে, তো কোস্টাল প্লেন সম্পর্কে আমরা পুরো বিষয় দেখলাম, এখানে সমস্ত কিছুই তোমাদের ইনফরমেশন দেওয়া রয়েছে। এরপরে দেখবো আমরা দ্য আইসল্যান্ড, অর্থাৎ বিভিন্ন দ্বীপপুঞ্জ সমূহ। তো ভারতের বিভিন্ন দ্বীপপুঞ্জ সমূহ সম্পর্কে আমরা দেখব। ভারতবর্ষ বহু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ সমন্বয়ে গঠিত। বেসিক্যালি বঙ্গোপসাগর এবং আরব সাগর দুটি ভাগে ভাগ করে আমরা দেখতে পারি। এগুলো প্রবাল এবং আগ্নেয় দ্বীপের সমন্বয়ে গঠিত। যদি আমরা ভারতের আরব সাগরে দেখি, তাহলে এইখানটায় রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এইখানটায় রয়েছে লাক্সাদ্বীপ। ঠিক আছে, আরব সাগরে। তো এইগুলো নিয়ে আমাদের আজকের আলোচ্য এখন মেন বিষয়। বঙ্গোপসাগর 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত 10 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে এই দ্বীপপুঞ্জগুলি দুটি ভাগে ভাগ করা হয়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, ভূপ্রকৃতিগত দিক থেকে যদি আমরা দেখি, যে অঞ্চল গভীর সমুদ্রে ঢুকে থাকা মায়ানমার আরকান ইয়োমা পর্বতের একটি অংশ, অর্থাৎ মায়ানমারের আরকান ইয়োমা পর্বতের অংশ হচ্ছে আমাদের এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আরব সাগরে। ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া এই অঞ্চলে অন্য সব দ্বীপগুলো রয়েছে, যেগুলো আয়তনে খুবই ছোট এবং পানীয় জলের অভাবে জনবসতি সেখানে নেই বললেই চলে। চলো আমরা দেখে নিই আন্দামান আইসল্যান্ড। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের আন্দামান আইসল্যান্ড। তোমাদের প্রশ্ন হয়, সিম্পল কোশ্চেন হবে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? তোমরা বলবে দক্ষিণ আন্দামানে, সাউথ আন্দামানে অবস্থিত। ঠিক আছে, এভাবে জিজ্ঞেস করতে পারে। আরো অনেক কিছু প্রশ্ন এখান থেকে হবে, তোমাদের আমি নেক্সট দেখাচ্ছি। এখানে দেখো, তো এই দ্বীপপুঞ্জে প্রথম 4টি দ্বীপ, উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান, ক্ষুদ্র আন্দামান। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক রয়েছে উত্তর আন্দামানে অবস্থিত, 738 মিটার যার উচ্চতা। এই দ্বীপপুঞ্জের অন্তর্গত ব্যারেন এবং নেরকন্ডাম দুটি দ্বীপ, যেগুলো এখনো সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে ভারতের। ঠিক আছে, ভারতের ব্যারেন হচ্ছে কি অ্যাক্টিভ আগ্নেয়গিরি রয়েছে। ব্যারেন আগ্নেয়গিরি 1991 সালে একবার ফলকানো হয়েছিল, 95-তে হয়েছিল, 2006-তে হয়েছিল, 2017-তে হয়েছিল। ঠিক আছে, আন্দামান দ্বীপপুঞ্জ। এরপরে নিকোবর দ্বীপপুঞ্জ দেখবো আমরা। নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপগুলি কি? কার নিকোবর এবং বৃহৎ নিকোবর। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি মাউন্ট খুলিয়ার, মাউন্ট খুলিয়ার, উচ্চতা 640। এই দ্বীপের দক্ষিণে শেষ প্রান্তটির নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা ভারতের দক্ষিণতম বিন্দু। ওকে, স্থলবিন্দু। চলো নেক্সট আমরা দেখব হচ্ছে আরব সাগরের দ্বীপপুঞ্জ, দ্য আইসল্যান্ড অফ অ্যারাবিয়ান সি। আরব সাগরের দ্বীপপুঞ্জ, দ্য আইসল্যান্ডস অফ অ্যারাবিয়ান সি। আরব সাগরে ছোট বড় মোট 36টি দ্বীপ রয়েছে এবং এই দ্বীপগুলো সবই কি কেরলের মালাবার উপকূল বরাবর প্রবাল দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। টোটাল যদি আমরা দেখি 324 কিলোমিটার দূরত্বে রয়েছে কেরালা থেকে। লাক্ষাদ্বীপ হচ্ছে প্রধান দ্বীপ, বাকি ক্ষুদ্র ক্ষুদ্র অনেক দ্বীপ রয়েছে এখানে, সেগুলো আমাদের জানার দরকার নেই।
এছাড়াও এই দ্বীপগুলির মধ্যে কাভারাত্তি, কালপেনি, মিনিকয়, আমিনদিঘি এগুলো তো রয়েছে। লাক্ষা দ্বীপপুঞ্জের মোট আয়তন 32 বর্গ কিলোমিটার। এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ হলো মিনিকয় দ্বীপ, এর আয়তন 4.50 বর্গ কিলোমিটার। ভূবিজ্ঞানীদের মতে আরাবল্লী পর্বতের সম্প্রসারিত শিলাস্তরের উপর যুগ যুগ ধরে আরব সাগরে প্রবালকৃতদের মৃতদেহাবশেষ স্তরে স্তরে সজ্জিত হয়ে কিন্তু এই দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়েছে। যদি আমরা মানচিত্রে দেখি, এগুলো হচ্ছে কি লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের একমাত্র এয়ারপোর্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আগাট্টি এয়ারপোর্ট। ওকে, তো এই হচ্ছে আগাট্টি এয়ারপোর্ট। তো আশা করছি এই হচ্ছে আমাদের এখন ক্লাসের শেষ অংশ, মানে আজকের ক্লাসের। আমরা আজকের ক্লাসে কি কি দেখলাম তাহলে? আজকের ক্লাসে আমরা দেখলাম হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ, তার পাশাপাশি সবার প্রথমে বেসিক ইন্ট্রোডাকশন, প্রাথমিক ভূমিকা ভারতের প্রতিবেশী দেশসমূহ, বিভিন্ন তথ্য এবং ভারতের মেন যে ভূপ্রাকৃতিক বিভাগগুলো করা হয়েছে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আসবে তোমাদের বিভিন্ন পাসেস, বিভিন্ন হ্রদ সমূহ নিয়ে এবং রিভার সিস্টেমস অফ ইন্ডিয়া। তো অবশ্যই ক্লাসগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ থাকুক তোমাদের প্রত্যেকের। আর হ্যাঁ, যদি ক্লাসটি ভালো লেগেছে লাইক, শেয়ার, কমেন্ট করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হয়ে যাও। কারণ এই টেলিগ্রাম গ্রুপই তোমাকে বলে দিবে প্রত্যেকদিন কুইজে কিভাবে পার্টিসিপেট করতে হয়, ইংলিশ কুইজ কিভাবে হয়, জিকের উপরে কুইজ কিভাবে হয়, বা তোমাদের প্রিপারেশনের সমস্ত ক্লাস আপডেট কিভাবে তোমরা পাবে। অবশ্যই ক্র্যাক ক্লাসিক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লিক করবে আর যুক্ত হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের আরও এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও রয়েছে, চাইলে তোমরা ইউটিউবে গিয়ে দেখতে পারো, আমাদের প্লেলিস্ট করা রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ক্লাসটি কেমন লাগলো মন থেকে জানিও, কোথা থেকে দেখছো জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।